এখানে আসতেছে না কেন? কই লাইভ কই? আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 এবং 26 ব্যাচের পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ শাহাদাত খান রাশেদ আছি তোমাদের সাথে আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা এক্সক্লুসিভ ক্লাস নিয়ে। সো সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে যাও। পাশাপাশি তোমাদের বন্ধুবান্ধব সহ যারা আছে সবাইকে লাইভে একটু মেনশন করে দাও, যাতে করে আমরা একসাথে সবাই আজকের এই অনবদ্য ক্লাসটা করতে পারি। আমি সবাইকে রিকোয়েস্ট করব জাস্ট একটা মিনিট সময় নেব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিক, যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু নিয়ে। এই শেয়ার ইস্যু সংক্রান্ত বা যৌথ মূলধনী মূলধন সংক্রান্ত আমরা আজকে কিছু এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ বেসিক বিষয় সমাধান করব, যাতে করে এই অধ্যায়টাতে যাদের সমস্যা আছে বা এই অধ্যায়টা যারা একটু কম পারো তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্পেশালি এইচএসসি বোর্ড পরীক্ষায় আমাদের যে এমসিকিউগুলো আসবে সেগুলোকে কিভাবে আমরা সহজে সমাধান করতে পারবো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে যাও। পাশাপাশি বন্ধুবান্ধব সহ যারা আছে সবাইকে একটু শেয়ার এবং মেনশন করে দাও, যাতে করে আমরা একসাথে সবাই লাইভটা এনজয় করতে পারি। ওকে, আমি সবার কাছে রিকোয়েস্ট করব আজকের এই ক্লাসটা আমরা যাতে সবাই একসাথে করতে পারি, সেজন্য সবাইকে একসাথে আমি রিকোয়েস্ট করব যাতে আমরা লাইভে সবাই চলে আসি। ওকে, আমি ক্লাসটা শুরু করেছি। আমি রিকোয়েস্ট করব সবাইকে আমরা যাতে একটানা ক্লাসটা করতে পারি। দেখো আজকের এই বিষয়টা মূলত আমরা ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম দিদার জয়। বাকি যারা আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও, আমরা যাতে করে আজকে এই ক্লাসটা করতে পারি। ইনশাল্লাহ আমি এতটুকু কথা দিচ্ছি, আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবা জাস্ট একটা ঘন্টা আমার সাথে, এই অধ্যায় রিলেটেড এমন কোনো এমসিকিউ নাই যেটা তোমরা পারবা না, এই অধ্যায় রিলেটেড এমন কোনো সিকিউ নাই যেটা তোমরা সলভ করতে পারবা না। সো সবাইকে আমি আমার জায়গা থেকে রিকোয়েস্ট করবো সবাই কেমন আছো, সবাই ভালো আছো কিনা একটু জানাও। পাশাপাশি তোমরা যেটা করবা তোমাদের বন্ধু বান্ধবকে একটু শেয়ার এবং মেনশন করে দিবা আজকের এই স্পেশাল ক্লাস করার জন্য। আর আজকের ক্লাসে আমরা মূলত অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। দেখো এই ক্লাসে কিন্তু আমরা মূলত কিছু এক্সক্লুসিভ বিষয় নিয়ে কথা বলবো, যেমন যেটা হচ্ছে শেয়ার মূলধন সংক্রান্ত এবং এটার প্রকারভেদ সংক্রান্ত আলোচনা করব। সকল ধরনের শেয়ার মূলধন কিভাবে আমরা বের করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। শেয়ার অধিহার নির্ণয় কিভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলবো। শেয়ার অবহার নির্ণয় কিভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলবো। অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ কোনগুলা, সেই সম্পদগুলা কিভাবে বের করতে হয় সেগুলা নিয়ে কথা বলবো। ব্যাংক জমা এবং অতিরিক্ত ফেরতকৃত অর্থের পরিমাণ কিভাবে ইজিলি এক টেকনিকে আমরা বের করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো সবাইকে রিকোয়েস্ট করব সবাই লাইভে যুক্ত হয়ে যাও। পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও ভাইয়া, জাস্ট তোমাদের টাইম লাইনে ক্লাসটা একটু শেয়ার করে রাখো, কারণ এই ক্লাসটা সাধারণত আর পাবা না। আর অন্তত 2 জন বন্ধুকে একটু মেনশন করে দাও, আমরা যাতে করে একই সাথে ক্লাসটা এনজয় করতে পারি। আমি রিকোয়েস্ট করব সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী প্রিয়ঙ্কার ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশপিয়া সুখী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন মিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে লাইভটাকে একটু শেয়ার করে দাও। আমরা সময় বেশি নেব না, ইনশাল্লাহ আমরা এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আর একটা বিষয় না বললেই নয়, আজকের ক্লাসটা কিন্তু আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, স্পেশালি এইচএসসি 25 এবং 26-এর যারা আছো সবাই এই ক্লাসটা করবা আমার রিকোয়েস্ট, কারণ এই ক্লাস থেকে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন তোমাদের কমন আসবে। সো কিভাবে প্রশ্নগুলো সমাধান করতে পারবো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সো সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। ওকে, আপনারা একটু কাইন্ডলি যুক্ত হয়ে যান, পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দেন। আমরা একসাথে আজকে এই
টোটাল যে গুরুত্বপূর্ণ টপিক আছে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। দেখো আমি একটা বিষয় তোমাদেরকে শেয়ার করি, অনেকে শেয়ার মূলধন বের করতে গিয়ে প্রবলেম পড়বেন, অনেকে অধিহার নির্ণয় করতে গিয়ে বা অবহার বের করতে গিয়ে অথবা অসমন্বিত ব্যয় বের করতে গিয়ে আপনাদের প্রবলেম হবে। আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আজকের ক্লাসটা একবার করেন, এই জাতীয় যত ধরনের প্রবলেম আছে খুব ইজিলি সমাধান করতে পারবেন। সো আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমি শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহটা কিভাবে হয়। আমি জাস্ট একটু বলবো, তোমরা সবাই একটু কাইন্ডলি নোট করে রাখো। নোট করে রাখলে এই ক্লাসটা যদি আমাদের 1 মাস পরে নাও থাকে, আমার ওই নোটটার কারণে আমি কিন্তু রিভিশন দিতে আমার খুব হেল্প হবে। দেখো যৌথ মূলধনী কোম্পানির মূলধন মূলত বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। মূলত অভ্যন্তরীণ উৎস থেকে কিভাবে সংগ্রহ করা হয় আর বাহ্যিক উৎস থেকে কিভাবে সংগ্রহ করা হয় সেটা নিয়ে একটু 1 মিনিট কথা বলি। দেখো যৌথ মূলধনী কোম্পানির মূলধনটা মূলত কোম্পানি ঋণ নিতে পারে বাইরে থেকে, তাহলে ঋণের মাধ্যমে সংগ্রহ করতে পারে, আবার শেয়ার বিক্রয় করে সংগ্রহ করতে পারবে, আবার সংরক্ষিত আয় থেকেও সংগ্রহ করতে পারে। তাহলে এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন কোম্পানি চাইলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিল থেকে সংগ্রহ করতে পারে, আবার চাইলে তারা বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করতে পারে। যেমন বাহ্যিক উৎস বা তহবিলগুলো কি, ঋণ নিতে পারে যে কোনো জায়গা থেকে, ব্যাংক থেকে বা অন্য কোনো জায়গার খাত থেকে, অথবা শেয়ার বিক্রয় করতে পারে। এখন আজকের আমরা মূলত এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান যে উৎস শেয়ার বিক্রয় বা শেয়ার ইস্যু, এটা নিয়ে কথা বলবো। তো এটা নিয়ে কথা বলতে গেলে, এই জিনিসটা নিয়ে কথা বলতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, ভাইয়া শেয়ার ইস্যু জিনিসটা আসলে কি, বা শেয়ার ইস্যু বলতে আমরা কি বুঝি। আসো আমরা চলে যাব আমাদের মেইন আলোচনায়। তো আজকের আলোচনার টপিকটা আমরা অলরেডি তোমাদের সাথে কথা বলেছি, কি কি বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা আলোচনা করব একটা কমন বিষয় নিয়ে। দেখো আমরা একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে, দেখো একটা কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অথচ সমান অংশকে আমরা কি বলবো বলো তো? একটা কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অথচ সমান অংশ, অর্থাৎ ক্ষুদ্রতম এবং যে অংশ সমান অংশ, সেটাকে আমরা কি বলবো? শেয়ার বলবো। সো সবাইকে একটু রিকোয়েস্ট করব, সবাই একটু কাইন্ডলি আমাদের ক্লাসটাকে, এটা কোন অধ্যায় স্যার? এটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ভাইয়া 4র্থ অধ্যায়। ওকে, 4র্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটাকে আমরা শেয়ার ইস্যু বলে থাকি। ওকে, এই জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অথচ সমান অংশটা কি, আমাকে একটু সবাই জানাও তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু রিকোয়েস্ট করবো সবাইকে, সবাই একটু তোমাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও ভাইয়া, কারণ তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দিলেই আমরা মূলত আমাদের জায়গা থেকে ক্লাসটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবো। আমি রিকোয়েস্ট করবো সবাইকে। তাহলে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম সমান অংশকে আমরা বলবো মূলত শেয়ার। তাহলে প্রথমে একটা বিষয় জানলাম, শেয়ার জিনিসটা কি। খেয়াল করো, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অথচ সমান অংশকে কি বলে ভাইয়া? শেয়ার বলে। মনে করো তোমার কোম্পানির 1 কোটি টাকা দরকার। কত কোটি টাকা দরকার? ধরো 1 কোটি টাকা। এখন খেয়াল করো, এই 1 কোটি টাকা তুমি কিভাবে সংগ্রহ করবা? তুমি চিন্তা করতেছো আমি শেয়ার বিক্রি করব। তাহলে তুমি 1 লক্ষ শেয়ার, কত শেয়ার বিক্রি করবা? তুমি চিন্তা করেছো আমি 1 লক্ষ শেয়ার মার্কেটে বিক্রি করব, আর প্রত্যেকটা শেয়ার প্রতি 100 টাকা করে কি নিব? শেয়ারের মূল্য নিব। তাহলে 100 টাকা করে 1 লক্ষ শেয়ার যখন তুমি মার্কেটে বিক্রি করবা, তখন তুমি 1 কোটি টাকা সংগ্রহ করতে পারবা। এই যে 1 কোটি টাকা সংগ্রহ করতে গিয়ে আমরা যে 1 লক্ষ শেয়ার বিক্রি করেছি, কেউ এখান থেকে একটা শেয়ার কিনেছে, কেউ 1000 শেয়ার কিনেছে, কেউ 500 শেয়ার কিনেছে, কেউ 10,000 শেয়ার কিনেছে। যে যত শেয়ার কিনে না কেন, প্রত্যেকটা শেয়ারের মূল্য কি ছিল? সমান ছিল। আর মাথায় রাখবা, এই যে কোম্পানিতে 1 কোটি টাকার বৃহৎ মূলধনের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এটাকে আমরা বলি হচ্ছে শেয়ার। আমরা কি শেয়ার সংক্রান্ত আইডিয়াটা সবাই বুঝতে পেরেছি? একটু জানাই, কাইন্ডলি একটু জানাই সবাই। আমরা কি শেয়ার মূলধন বা শেয়ার সংক্রান্ত আইডিয়াটা আমাদের ক্লিয়ার হয়েছে? সবাই একটু বলো তো, সবাই ক্লিয়ার হয়েছে কিনা? সবাই একটু কমেন্টে জানাও।
ভাইরা আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, সবাই কমেন্টে জানাও শেয়ার ক্লিয়ার কিনা। তোমরা অবশ্যই আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবা, কারণ এই ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না করো তাহলে কিন্তু তোমরা অনেক বেশি পিছিয়ে পড়বা, অনেক কিছু তোমাদের অজানা থেকে যাবে যেটা আজকের ক্লাসে তোমরা জানবা। সো আমি রিকোয়েস্ট করব সবাইকে ক্লিয়ার, সবাই একটু লিখবা জাস্ট ক্লিয়ার কিনা, তাহলে শেয়ার জিনিসটা কি আমরা বুঝাতে পেরেছি। এবার আসেন আমরা পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইয়া শেয়ারের পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের অসমান অংশ যদি হয়। আমরা সমান অংশকে কি বলেছি একটু আগে, সমান অংশকে আমরা বলেছি হচ্ছে ভাইয়া শেয়ার, আর যদি অসমান অংশ হয় সেটাকে কি বলবো একটু কমেন্টে জানাও তো। যদি অসমান অংশ হয় কোম্পানির মূলধনের তাহলে সেটাকে আমরা কি বলবো? ঠিক আছে, এখানে লাইটটা পাচ্ছি না, এডুকেশন পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অসমান অংশকে কি বলবো আমরা? কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম সমান অংশ হচ্ছে শেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অসমান অংশ যেটা সেটাকে আমরা বলে থাকি স্টক। সেটাকে কি বলবো ভাইয়া? স্টক। তাহলে কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম সমান অংশ হলো শেয়ার এবং অসমান অংশ হলে সেটাকে আমরা বলবো স্টক। সবাই ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ আনিকা আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ আনিকা আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রতাপ চক্রবর্তী, ঋতিকা পারভিন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার আসগর আলী, এমডি আসগর আলী, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে শেয়ার এবং স্টক সংক্রান্ত একটা আইডিয়া পেলাম। এখন আমরা একটু জাস্ট আলোচনা করব। দেখো, শেয়ার এবং স্টকের বেসিক যে বিষয়টা আমাদের জানার, সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো, শেয়ার জিনিসটা কি আমরা বলেছিলাম, যৌথ মূলধনী কোম্পানির মূলধনকে যে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে ভাগ করা হয় সেটাকে আমরা শেয়ার বলবো। অর্থাৎ কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্রতম সমান একক হচ্ছে একটা শেয়ার। আর স্টক কি? যে মোট মূলধনের যে কোনো ভগ্নাংশ সেটা সমান হওয়া লাগবে না। শেয়ারের প্রত্যেকটার মূল্য আমরা কত ধরেছি? 100, কিন্তু স্টকের ক্ষেত্রে এমন না। স্টকের ক্ষেত্রে হচ্ছে এটা বিভিন্ন অঙ্কের হতে পারে। ওকে, তাহলে মোট মূলধনের যে কোনো ভগ্নাংশকে আমরা কি বলবো? স্টক বলবো, যেটা বিভিন্ন অঙ্কের হতে পারে। এবং মাথায় রাখবা, স্টকের কিন্তু নির্দিষ্ট কোনো মূল্য থাকে না, এটার ক্রমিক নম্বরও থাকে না, তবে এটাকে আমরা কি করতে পারবো? হস্তান্তর করতে পারবো। তাহলে স্টক সংক্রান্ত যে বৈশিষ্ট্যগুলো আমরা বলেছি সেগুলা কিন্তু গত বছর ঢাকা বোর্ডে এসেছে। প্রশ্ন ছিল কি, নিচের কোনটি স্টকের বৈশিষ্ট্য নয়? তাহলে স্টকের বৈশিষ্ট্য নয় কোনটি সেটা জানার আগে তোমাকে আগে জানতে হবে স্টক জিনিসটা কি। তাহলে স্টক কি? স্টকের বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে একটা ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ। আর মাথা রাখবা, স্টক হচ্ছে কোম্পানির মূলধনের অসমান অংশ, সমান অংশ না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্টক কিন্তু অবাধে হস্তান্তর করতে পারবা, তবে এটাকে নির্দিষ্ট মূল্য, এটার কোনো নির্দিষ্ট মূল্য থাকবে না এবং এখানে কোনো ক্রমিক নম্বর থাকবে না। তাহলে শেয়ার এবং স্টক সংক্রান্ত আমরা যা যা পড়েছি সবাই ক্লিয়ার কিনা? হ্যালো ভাইয়া প্রতাপ চক্রবর্তী, হ্যালো ভাইয়া মারুফ হোসেন, জি ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা লাইভে একটু স্টুডেন্ট বাড়াবো, সবাইকে বলবো তোমরা একটু বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও প্লিজ। এই জাতীয় প্রি ক্লাস তোমরা সহজে পাবা না। আমার দীর্ঘ 14-15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি অ্যাকাউন্টিং এমনভাবে শেখাচ্ছি দীর্ঘদিন যাবৎ, এই ক্লাসটা করার পর তোমাদের আইডিয়া চেঞ্জ হয়ে যাবে। যারা এই ক্লাসটা করার পর এই অধ্যায় নিয়ে যাদের প্রবলেম থাকবে, জাস্ট আমাকে বলবো যে ভাইয়া আপনার ক্লাস করেছি আমি বুঝি নাই, তাহলে বুঝবো যে ঠিক আছে আমি তোমাদেরকে বোঝাতে পারি নাই। তো সবাই কেমন আছেন? আমি সবাইকে একটু মেসেজ দিয়ে রাখি, যাদের দরকার ক্লাস শেষে যদি আপনারা আমাদের কোর্সে অ্যাড হতে চান সেটাও পারবেন। আমাদের সামনে অনেকগুলো কোর্স আছে, রানিং কোর্স আছে, আপনারা যে কোনো কোর্সে চাইলে অ্যাড হতে পারবেন। সবাই কেমন আছো? ওকে, আমি সবাইকে মেসেজ দিয়ে জানালাম সবাই কেমন আছো। আপনারা একটু জানাবেন ক্লিয়ার কিনা। স্টক এবং শেয়ার সংক্রান্ত যতটুকু আলোচনা হয়েছে ততটুকু আমরা সবাই ক্লিয়ার। এখন আসেন আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন সেই প্রশ্নটা হচ্ছে কি ভাইয়া, যারা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ক্রয় করে তাদেরকে কি বলা হয়? ভাইয়া বলেন তো, যারা কোম্পানির শেয়ার ক্রয় করে তাদেরকে আমরা কি বলবো? একটু জানান, একটু কমেন্টে জানান।
সবাই কেমন আছেন? আপনারা লাইভে কিন্তু স্টুডেন্ট কমে যাচ্ছে, লাইভে আপনারা স্টুডেন্ট বাড়াবেন যাতে ক্লাসটা একেবারে খুব ভালোভাবে হয়, আপনাদের যাতে ভালো হয়, আমারও যাতে ভালো হয়, আমরা যাতে একসাথে ক্লাসটা ইন্টারাক্ট করতে পারি। কিন্তু আপনারা যদি চলে যান এভাবে আমাকে ফেলে রেখে, তাহলে হবে না তো ভাইয়া। সবাই একটু শেয়ার করেন। দেখেন তো, যারা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ক্রয় করে তাদেরকে আমরা কি বলবো? যারা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ক্রয় করে তাদেরকে কি বলবো? একটু কমেন্টে জানান সবাই, সবাই একটু কমেন্টে জানান, তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে। যারা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ক্রয় করে, সাউন্ড নাই ভাইয়া, সাউন্ড কি নাই? ওকে, জাস্ট 1 মিনিট, আমি একটু আসতেছি, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। সোহেল ভাই, সোহেল ভাই, সোহেল ভাই, সোহেল ভাই, সোহেল ভাই। একটু দেখো তো এখন সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু দেখো। ওকে ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া চিটাগাং থেকে। তাহলে আমরা এখন যে প্রশ্নটার অ্যান্সার নেব সেটা হচ্ছে, যারা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ক্রয় করে তাদেরকে আমরা কি বলবো? অ্যাকাউন্টিং এর ভাষায় তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা কি করবো একটু জানাও, সবাই একটু জানাও প্লিজ। আপনারা যদি কমেন্ট না করেন, আপনারা যদি, তাদেরকে আমরা কি বলবো? ওকে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো সবাই, সবার জায়গা থেকে একটু। তাদেরকে আমরা বলবো মূলত ভাইয়া শেয়ার হোল্ডার। কি বলবো? তাদেরকে আমরা বলবো শেয়ার হোল্ডার। যারা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ক্রয় করে তাদেরকে বলা হয় কি ভাইয়া? শেয়ার হোল্ডার। আমি কিন্তু জাস্ট আপনাদের বেসিকটা আগে ধরিয়ে দিচ্ছি, আপনাদের যাতে খুব ভালোভাবে বিষয়টা মাথায় ঢুকে যায়। ওকে, আমরা কি ক্লিয়ার? যারা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ক্রয় করে তাদেরকে অ্যাকাউন্টিং এর ভাষায় কি বলে? শেয়ার হোল্ডার। থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছেন সবাই একটু জানান, সবাই একটু জানান শেয়ার হোল্ডার কারা? যারা ওই কোম্পানির, আমরা একটু আগে দেখলাম শেয়ার কি, স্টক কি, এখন আমরা জানলাম শেয়ার হোল্ডার কারা, বা শেয়ার হোল্ডার বলতে আমরা কি বুঝি? যারা কোম্পানির শেয়ার কিনে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। এই শেয়ার হোল্ডারগণ মূলত যৌথ মূলধনী কোম্পানির মালিক। তাহলে যৌথ মূলধনী কোম্পানির মালিক কারা ভাইয়া? এই শেয়ার হোল্ডাররা। আর শেয়ার হোল্ডার কারা? যারা শেয়ার ক্রয় করে। আমরা আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ অপরিচিতা, ধন্যবাদ। ঋতিকা পারবেন, ধন্যবাদ। ওকে, সাউন্ড ঠিক আছে। এবার আপনারা একটু দেখেন, এর পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখব, আমরা একটু প্রশ্নটা শেয়ার করার আগে আপনাদের একটা বিষয় ঘোষণা দিচ্ছে যে আমাদের এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন কোর্স কিন্তু চলছে। এই প্রি অ্যাডমিশন কোর্সে আপনারা যদি অ্যাড হন, প্লিজ বিশ্বাস করে অ্যাড হতে পারেন। এখানে আপনারা অনেক অনেক জিনিস পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন অ্যাড হলে আপনারা কিন্তু প্রায় অনেক ছাড়ে অ্যাড হতে পারবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি প্রি অ্যাডমিশনে অ্যাড হন, আপনি অনেকগুলো ক্লাস পাবেন এখানে। বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, হিসাব বিজ্ঞান ক্লাস, ম্যানেজমেন্ট ক্লাস, মার্কেটিং ক্লাস, ফাইন্যান্স ক্লাস, সবগুলো সাবজেক্টের ক্লাস পাবেন। আবার এইচএসসি পরীক্ষার আগে এটা, আবার এইচএসসি পরীক্ষার পরে আপনি আবার কি পাবেন? বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এগুলোর জন্য এমসিকিউ প্লাস সিকিউ প্রত্যেকটা ক্লাস পাবেন। ম্যানেজমেন্টের জন্য রিটেন ক্লাস পাবেন, এমসিকিউ ক্লাস পাবেন, সবগুলা জিনিসই পাচ্ছেন। সো এই অল্প টাকায় কিন্তু আমাদের এই জিনিসগুলো পাচ্ছেন। আপনি যদি এইচএসসির পরেও ভর্তি হন, তাও কিন্তু আপনি অনেক টাকায় ভর্তি হতে হবে। সো আগে থেকে যদি আপনি ভর্তি হয়ে যান, তাহলে আপনি এইচএসসি প্রি অ্যাডমিশনটা পেয়ে যাবেন আমাদের কাছে। পাশাপাশি টার্গেট, ডিইউ, আইসিইউ ব্যাচে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। ওকে, যদি আপনাদের ইচ্ছা থাকে, আমাদের সার্ভিস যারা নিয়েছে আপনারা একটু খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন এটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় না বললেন না, এই কোর্সে অ্যাড হওয়ার পর আপনার কিচ্ছু করা লাগবে না, সব কিছুই আমরা আপনাদেরকে গুছিয়ে দেবো। একেবারে হ্যান্ড নোট হতে শুরু করে একেবারে শিট হতে শুরু করে সব কিছুই আপনারা পাবেন। আশা করি বন্ধুবান্ধব সহ অ্যাড হয়ে যাবেন। এখন আসেন আমরা পরবর্তী যে প্রশ্নটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে, খেয়াল করো এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন কোম্পানি শেয়ার ক্রয়ের প্রতিদান স্বরূপ শেয়ার হোল্ডারগণ
কোম্পানি থেকে যে অর্থ পায় তাকে আমরা কি বলবো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অ্যাডমিশনও এসেছে, এটা এইচএসসি বোর্ড পরীক্ষায়ও এসেছে এই প্রশ্নটা, অ্যাডমিশন প্লাস এইচএসসি দুই জায়গাতেই কিন্তু এই প্রশ্নটা এসেছে। সো এটার উত্তর আপনারা একটু করবেন। কোম্পানি যে শেয়ার কিনে, আমরা একটু আগে বললাম কোম্পানি থেকে যারা শেয়ার কিনে তারা কি বলে, তাদেরকে কি বলা হয়? শেয়ার হোল্ডার। এই শেয়ার হোল্ডাররা যেহেতু কোম্পানি থেকে শেয়ার কিনে, এই শেয়ার কেনার প্রতিদান স্বরূপ তারা কোম্পানি থেকে যা পায় সেটাকে আমরা কি বলবো বলেন তো? শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে যে অর্থ পায় সেটাকে আমরা কি বলবো বলেন তো? একজন বলেন। শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে যে অর্থ পায় সেটাকে আমরা কি বলবো? সবাই একটু রেসপন্স করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা একটু লাইভে উপস্থিতি বাড়ান, ইনশাল্লাহ আপনাদের আমি কথা দিচ্ছি ক্লাস শেষে প্রচুর আনন্দ এবং তৃপ্তি লাগবে যে এই ক্লাসটা এত সুন্দরভাবে শেষ হয়েছে, আমি এতগুলা শেয়ার ইস্যুর এই জটিল জটিল প্রবলেমগুলো খুব সহজে সমাধান করতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ আনিকা আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছেন তারা একটু লাইভে জানান, কমেন্টে জানান। আমরা কি বলবো, কোম্পানি থেকে যারা শেয়ার কিনে তাদেরকে আমরা বলি শেয়ার হোল্ডাররা। এই শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে যে শেয়ার কিনে সেজন্য তারা কোম্পানি থেকে একটা অর্থ পায়, প্রত্যেক বছরে একটা অর্থ পায়। সেই অর্থটাকে কি বলে ভাইয়া? সেই অর্থটাকে বলা হয় লভ্যাংশ। কি বলা হয়? লভ্যাংশ। কেন লভ্যাংশ? কারণ এরা হচ্ছে শেয়ার হোল্ডার যারা কোম্পানির শেয়ার কিনে। এই শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে শেয়ার ক্রয়ের প্রতিদান স্বরূপ যে টাকা পায় সেটা হচ্ছে তাদের লাভের একটা অংশ। কারণ কোম্পানি প্রতি বছর যে লাভ করে সেটার একটা অংশ যারা কোম্পানি থেকে শেয়ার কিনে ওই শেয়ার হোল্ডারদেরকে প্রদান করে, সেজন্য এটাকে বলা হয় লভ্যাংশ। থ্যাংক ইউ ভেরি মাচ দিদার জয়, আসপিয়া সুখী, থ্যাংক ইউ ভেরি মাচ। লভ্যাংশ, এই প্রশ্নটা কিন্তু গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন হয়েছে। দেখো প্রশ্নটা কি, খুবই মজা লাগবে তোমার। প্রশ্নটা ছিল এটা, শেয়ার হোল্ডারগণ কোনটি দ্বারা আর্থিকভাবে লাভবান হয়? ভাইয়া বলো তো, শেয়ার হোল্ডারগণ কোনটি দ্বারা আর্থিকভাবে লাভবান হয়? কোনটা দ্বারা? লভ্যাংশ দ্বারা। কারণ লভ্যাংশ দিলেই তো তাদের লাভ। এই প্রশ্নটা গতকালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে। তার মানে দেখছো আমরা যে বেসিকটা ধরাচ্ছি সেখান থেকে কিন্তু প্রশ্নটা চলে আসতেছে। তোমাকে ডিপলি না পড়ালে কিন্তু তুমি পিছিয়ে যাবা অনেক। সো তোমাকে বুঝতে হবে তোমার যারা মেন্টর আছে তারা কতটা অভিজ্ঞ, তারা কিভাবে তোমাকে পড়াচ্ছে। দেখো আমার এই লাইন থেকে কিন্তু প্রশ্ন কমন চলে এসেছে। প্রশ্নটা এইরকম ছিল, গতকাল এইরকম এসেছে। দেখো একই প্রশ্ন, শেয়ার হোল্ডাররা লাভবান হয় কি দ্বারা? লভ্যাংশ দ্বারা। আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নের শুরুতে আমরা দেখি বলা আছে কোম্পানি বিবরণ পত্রের মাধ্যমে জনসাধারণের নিকট থেকে শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে। আমি শুরুতেই বলেছিলাম এটা। তাহলে কোম্পানি বিবরণ পত্রের মাধ্যমে জনসাধারণের নিকট থেকে শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে তাকে কি বলে ভাইয়া বলেন তো? কোম্পানি বিবরণ পত্রের মাধ্যমে জনসাধারণের নিকট, থ্যাংক ইউ ভেরি মাচ তৃষা রয়, থ্যাংক ইউ ভেরি মাচ মারুফ হোসাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা লাইভে আছেন সবাই একটু জানান ক্লাসটা আপনারা বুঝতে পারছেন কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি দেখছি লাইভে কিন্তু আপনাদের রেসপন্স কমে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। কারণ স্পেশাল জিনিসগুলো কিন্তু এখনো শেখানো হয় নাই। আমি জাস্ট বেসিকটা আগে ধরাচ্ছি, এরপরে আমরা ম্যাথে যাব। তো এইদিকে দেখেন কোম্পানি বিবরণ পত্রের মাধ্যমে, ওকে সবাই একটু অনুমোদিত মূলধন, একজন বলেছেন অনুমোদিত মূলধন। ওকে, আমি আরেকটু রেসপন্স চাচ্ছি, আরো কয়েকজন একটু কমেন্ট করেন তাহলে আমি বলবো। দেখো কোম্পানি বিবরণ পত্রের মাধ্যমে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের কি চলে? শেয়ার বিক্রয়ের জন্য বিবরণ পত্রে বিজ্ঞপ্তি দেয়, সেই বিজ্ঞপ্তি অনুসারে জনগণ শেয়ার কিনে। শেয়ার কেনার পরে ওই শেয়ার থেকে কোম্পানি যে মূলধনটা সংগ্রহ করে ভাইয়া সেটাকে আমরা বলি মূলত শেয়ার মূলধন। কি মূলধন? শেয়ার মূলধন। যিনি বলেছেন অনুমোদিত মূলধন তারটা হয় নাই, কারণ এই শেয়ার মূলধনের একটা অংশ হচ্ছে অনুমোদিত মূলধন। তাহলে সোজা কথা আমি যদি বলি, কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে যে মূলধনটা নেয় সেটাই শেয়ার মূলধন। আমরা কি সবাই ক্লিয়ার? তাহলে কোম্পানির শেয়ার বিক্রি অনুমোদিত মূলধন হবে ভাইয়া না, বিবরণ পত্রের মাধ্যমে জনসাধারণ নিকট থেকে শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে তাকে বলা হয় শেয়ার মূলধন। আমরা এখনই আসব শেয়ার মূলধনের মধ্যে অনুমোদিত মূলধন জিনিসটা কি।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে শেয়ার মূলধনটা আমরা বুঝলাম, যার মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে, সেটাই শেয়ার মূলধন। এখন আসো আমরা যেখানে ছিলাম, তোমাদের যেই জায়গায় কথা ছিল যে ভাইয়া এটা মনে হয় অনুমোদিত মূলধন হবে, সেই জায়গা নিয়ে কথা বলি। দেখো, এই শেয়ার মূলধন হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের হয়। কি কি? এই শেয়ার মূলধনের মধ্যে আমাদের প্রথম আসে নিবন্ধিত বা অনুমোদিত বা রেজিস্ট্রিকৃত মূলধন। তাহলে আপনারা যেটা বলেছেন এটাকে বলা হয় অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন বা রেজিস্ট্রিকৃত মূলধন। এরপরে আমরা শিখবো ইস্যুকৃত মূলধন বা বিলিযোগ্য মূলধন অথবা বন্টনযোগ্য মূলধন। ওকে, এরপরে আমরা শিখবো বিলিখিত মূলধন বা বন্টনকৃত মূলধন। এরপরে তলবি মূলধন, আদায়কৃত মূলধন বা পরিশোধিত মূলধন, সংরক্ষিত মূলধন। এই মূলধনগুলো নিয়ে আমাদের একটু কনফিউশন হয়, সেজন্য আমরা এই মূলধনগুলোকে আজকে খুব সুন্দরভাবে শিখব। জাস্ট এমনভাবে শিখব আর কখনো যাতে কেউ না ভুলি। তো শুরুতে আমরা আসব অনুমোদিত মূলধনটা কি ভাইয়া? মাথায় রাখবা, শেয়ার মূলধনের মধ্যে সর্বপ্রথম যে মূলধনটা হয় সেটা অনুমোদিত। একটা কোম্পানি যখন নিবন্ধন করে, কি করে ভাইয়া? নিবন্ধন করে। তাহলে ওই নিবন্ধন করার সময় কোম্পানির সর্বোচ্চ পরিমাণ মূলধন কত হবে সেটা ওই নিবন্ধনে রেজিস্ট্রেশন করে নেয়। মনে করো তোমার XYZ কোম্পানি আছে, এই কোম্পানি তুমি নিবন্ধন করার সময় তুমি কি করেছ? নিবন্ধন করার সময় কোম্পানিকে তো নিবন্ধন করতে হয়, সেই নিবন্ধন করার সময় তুমি চিন্তা করেছ যে আমার এই নিবন্ধিত মূলধন হবে টোটাল 500 কোটি। এটাই হচ্ছে অনুমোদিত মূলধন, যেটা কোম্পানি নিবন্ধনের সময় বা রেজিস্ট্রেশনের সময় নামমাত্র উল্লেখ করে বা লিপিবদ্ধ করে, এটাকে আমরা বলবো নিবন্ধিত মূলধন। আমরা কি ক্লিয়ার সবাই? নিবন্ধিত মূলধন কি? এটা জাস্ট কোম্পানির কাগজে কলমে থাকে, নিবন্ধিত থাকে। কোম্পানি এর চেয়ে বেশি মূলধন কখনো আনতে পারবে না, সেজন্য বড় একটা অ্যামাউন্ট কোম্পানি এখানে নিবন্ধন করে রাখে, এটাকে বলা হয় নিবন্ধিত মূলধন। তাহলে শেয়ার মূলধনের মধ্যে সর্বপ্রথম যে মূলধনটা আমাদের দরকার সেটাকে বলা হয় নিবন্ধিত মূলধন বা অনুমোদিত মূলধন। সবাই ক্লিয়ার নিবন্ধিত মূলধনটা কি? সবাই ক্লিয়ার কিনা? তাহলে কোম্পানির যে মূলধনটা কোম্পানি গঠনের সময় নিবন্ধনের সময় লিপিবদ্ধ করে রাখে সেটাকে আমরা নিবন্ধিত মূলধন বলি। এর বেশি মূলধন নিয়ে কোম্পানি কখনো ব্যবসা করতে পারে না, সেজন্য এই নিবন্ধিত মূলধন অ্যাকচুয়ালি কাগজে কলমে লেখা থাকে বিদায় অনেকে এটাকে নামিক মূলধনও বলে। আমরা ক্লিয়ার? এবার আসো ইস্যুকৃত বা বিলিযোগ্য বা বন্টনযোগ্য মূলধন। এটা কি? এখন কোম্পানি কত কোটি টাকার মূলধন শুরু করছে? 5 কোটি টাকা মূলধন চিন্তা করছে, কোম্পানি 5 লাখ শেয়ার বিক্রি করবে। কত শেয়ার বিক্রি করবে ভাইয়া? কোম্পানি চিন্তা করেছে আমি 5 লক্ষ শেয়ার বিক্রি করব। কত শেয়ার? কোম্পানি বিক্রি কোম্পানি মনে করো বিক্রি চিন্তা করছে, কোম্পানির মূলধন ছিল কত? 500 কোটি অনুমোদিত। আর ধরো এটাকে তারা ভাগ করছে কি, প্রত্যেকটা 100 টাকা মূল্যের শেয়ার, আর 5 লক্ষ শেয়ার বিক্রি করে তারা এই 500 কোটি মূলধন সংগ্রহ করবে। খেয়াল করবা, 500 কোটি কেন বললাম? 5 কোটি লিখি। ওকে, আমরা একটু 5 কোটি লিখি, 500 কোটি হবে না এটা। তাহলে 5 কোটি টাকা, 5 কোটি টাকা কিভাবে সংগ্রহ হবে? প্রত্যেকটা 100 টাকা মূল্যের কত শেয়ার? 5 লক্ষ শেয়ার। ওকে, এখন এই যে 5 লক্ষ শেয়ার, এখান থেকে কোম্পানি চলতি বছরে চিন্তা করছে আমি এখান থেকে 2 লক্ষ শেয়ার মার্কেটে বিক্রি করব। কত শেয়ার বিক্রি করব? 2 লক্ষ শেয়ার মার্কেটে বিক্রি করব। এই যে 2 লক্ষ শেয়ার কোম্পানি মার্কেটে বিক্রি করার চিন্তা ভাবনা করেছে, এটাকে আমরা বলবো হচ্ছে ইস্যুকৃত মূলধন। অর্থাৎ অনুমোদিত মূলধনের যতটুকু শেয়ার কোম্পানি মার্কেটে বিক্রি করতে চায় সেটার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, সেটাকে আমরা বলি হচ্ছে ইস্যুকৃত মূলধন। আমরা একটু রেসপন্স বাড়াবো। অনেকেই দেখা গেছে এখন পর্যন্ত লাইভে চলে গেছে, লাইভ থেকে চলে গেলে কিন্তু ক্লাস কিন্তু আমরা কন্টিনিউ করব না। আপনারা কিন্তু একটু ওকে, এই ক্লাসের সাউন্ড আমাদের জিকে ক্লাসে চলতেছে ভাইয়া, কই মানে বুঝলাম না। আমরা একটু সবাই সিনসিয়ার হয়ে যাই, ক্লাসে নিয়মিত চলে আসি। আমরা একটু নিয়মিত চলে আসি, ক্লাসটাকে একটু শেয়ার করে দিই বন্ধু বান্ধবের কাছে। আমি এখনো আপনাদের কিন্তু সাড়া পাচ্ছি না, আপনারা একটু কমেন্ট করেন ভাইয়া।
দেখেন এবার পরবর্তী যে অংশটা নিয়ে আমরা কথা বলবো, আমরা সেই বিষয়টাতে চলে আসতেছি। আমি রিকোয়েস্ট করব সবাইকে, সবাই একসাথে আমরা ক্লাসটা এনজয় করব, সবাই যাতে একসাথে ক্লাসটা এনজয় করতে পারি, আমি এই প্রত্যাশা রাখবো আপনাদের কাছে। ওকে, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটু দেখেন তো ইস্যুকৃত মূলধনটা আমরা ক্লিয়ার কিনা, ইস্যুকৃত মূলধন আমরা ক্লিয়ার কিনা। দেখেন ইস্যুকৃত মূলধন মানে হচ্ছে এই যে 5 লক্ষ শেয়ার থেকে যতটুকু শেয়ার কোম্পানি বিক্রি করবে। এখন দেখো এই ইস্যুকৃত শেয়ার থেকে মনে করো জনগণ 1,50,000 শেয়ার কেনার জন্য আবেদন করেছে, 1,50,000 শেয়ার কেনার জন্য কি করেছে, আবেদন করেছে। মানে আপনি এখন চাইলেও আর 2 লক্ষ শেয়ার বিক্রি করতে পারবেন না, কারণ আপনি মার্কেটে ছেড়েছেন 2 লাখ, জনগণ কিনতে চেয়েছে 1,50,000। এটাই হচ্ছে বিলিখিত মূলধন। তাহলে বিলিখিত মূলধন কোনটা? ইস্যুকৃত শেয়ার থেকে যতটুকু শেয়ার বাস্তবে মার্কেটে বিক্রি করা যায় সেটাকে বলা হয় বিলিখিত। আমরা এগুলা এক সংক্ষেপে শেষ করে দিচ্ছি, কারণ আমাদের ডিটেলস আলোচনা কিন্তু রয়ে গেছে। তাহলে প্রথমে অনুমোদিত মূলধন, এরপরে ইস্যুকৃত মূলধন, এরপরে বিলিখিত মূলধন। আর তলবি মূলধন এখন লাগবে না, মনে রাখবা যেটা বিলিখিত সেটাই তলবকৃত, সেটাই আদায়কৃত বা পরিশোধিত মূলধন। তাহলে আমরা এখান থেকে যে মূলধনগুলো জেনেছি, কি জেনেছি আমরা? নিবন্ধিত মূলধন বা অনুমোদিত মূলধন জেনেছি, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, তলবি মূলধন, আদায়কৃত বা পরিশোধিত মূলধন। মাথায় রাখবা এই বিলিখিত মূলধনটাই হয়ে যাবে সাধারণত তলবকৃত মূলধন বা আদায়কৃত মূলধন। এখন দেখো আরেকটা মূলধন এখানে আছে, সংরক্ষিত মূলধন বা সঞ্চিত মূলধন। এই সংরক্ষিত মূলধন জিনিসটা হচ্ছে কি, যে মূলধনটা কোম্পানির বিলোপ সাধনের আগ পর্যন্ত কখনো তলব করা হয় না বা আদায় করা হয় না, যেটা কোম্পানি রেখে দেয়, যেটা কোম্পানি সংরক্ষণ করে দেয়, রাখে যে মূলধনটা, সেটাই হচ্ছে সংরক্ষিত মূলধন। এই মূলধনটা বিলোপ সাধনের আগ পর্যন্ত কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছ থেকে সংগ্রহ করে না, এটা তলব করা থাকে, এটা বকেয়া হিসেবে জমা থাকে, সেজন্য এটাকে বলা হয় সংরক্ষিত মূলধন। তাহলে আমরা শেয়ার মূলধনগুলোকে ক্লিয়ার, সবাই শেয়ার মূলধনগুলোকে ক্লিয়ার? একটু জানান তো, 1 মিনিটে একটু জানান, আপনারা 1 মিনিটে একটু জানান সবাই শেয়ার মূলধনগুলো ক্লিয়ার কিনা, একটু জানান সবাই ক্লিয়ার কিনা। এবার আমরা তাহলে চলে যাব আমাদের পরবর্তী স্টেপে। আমাদের পরবর্তী স্টেপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। দেখো প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার অ্যান্সার আপনারা এখন দিবেন, সবাই অ্যান্সার করবেন, আমি আশা রাখি সবাই পারবেন। শেয়ার মূলধনের প্রথম ধাপ কোনটি? ভাইয়া বলেন তো, শেয়ার মূলধনের প্রথম ধাপ কোনটি? আমরা এখন আলোচনা করছি শেয়ার মূলধনের প্রথম ধাপ। আমরা সবাই জানি তো, সবাই জানি তো, একটু অ্যান্সার করি সবাই, শেয়ার মূলধনের প্রথম ধাপ কোনটি? শেয়ার মূলধনের প্রথম ধাপ কোনটি ভাইয়া, একটু আলোচনা করি সবাই। লাইভটাকে একটু কাইন্ডলি শেয়ার করে দেন, পাশাপাশি আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাই যাতে একসাথে ক্লাসটা করতে পারে, আমরা একসাথে যাতে ক্লাসের ভালো মন্দ যাচাই করতে পারি, ক্লাসের কোয়ালিটিটা বুঝতে পারি। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে লাইভটাকে একটু শেয়ার করে দাও, কারণ এই ক্লাসটা তোমাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ একেসি। তাহলে আমরা একটু আগে আলোচনা করেছি, যারা যারা অ্যান্সার করেছেন তাদের নামটা একটু মুখে নিচ্ছি। সেটা হচ্ছে তাসমিয়া ইরা হিমু, গ আনিকা আক্তার, দিদার জয়, আনিকা আক্তার, নুসরাত জাহান মেহু, আশপিয়া সুলতানা, এমডি রাহাত, ঋতিকা পারভিন। তাহলে শেয়ার মূলধনের প্রথম ধাপ কিন্তু ভাইয়া অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন। ওকে, এরপরে দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে প্রথম। 2 নাম্বার হচ্ছে ইস্যুকৃত মূলধন, সো 2 নাম্বার হচ্ছে ইস্যুকৃত, ঠিক আছে। এরপরে 3 নাম্বার হচ্ছে বিলিখিত, এই 3টা মাথায় রাখবার। আর সর্বশেষ হচ্ছে মনে রাখবেন মূলধনের মধ্যে সর্বশেষ আমরা লিখবো হচ্ছে আদায়কৃত বা পরিশোধিত। তাহলে সর্বপ্রথম ধাপ কোনটা? অবশ্যই অনুমোদিত, অ্যান্সার গ, অনুমোদিত মূলধন। আমরা ক্লিয়ার সবাই? থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমাদের পরবর্তী স্টেপ, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। যারা এসএসসি 26 আছো তাদের জন্য বলছি, যারা প্রি অ্যাডমিশন এবার সামনে অ্যাডমিশন টেস্ট দিবে তারা তো দিবাই, যারা এখন আমাদের সাথে 26-এর যারা যারা আসো একটু জানাও তো কারা কারা আসো 26 সালে, যারা পরীক্ষার্থী তারা একটু আমাকে কমেন্টে জানাও। তাদের জন্য আমরা একটা স্পেশাল কোর্স
নিয়ে এসেছি, সেটা হচ্ছে HSC 26 কামব্যাক কোর্স। এই কোর্সটা কামব্যাক কোর্স যেটা, এই কোর্সটাতে তোমরা বাংলা ক্লাস পাবা 40টা, হ্যাঁ, ইংরেজি ক্লাস 40টা, ICT ক্লাস 40টা, এরপরে অর্থনীতি ক্লাস পাবা 20টা, অ্যাকাউন্টিং ক্লাস পাবা 20টা লাইভ ক্লাস, এরপরে আমাদের অনেকগুলো রেকর্ডেড ক্লাসও পাবা, ম্যানেজমেন্ট ক্লাস পাবা 15টা, ফাইন্যান্স মার্কেটিং 15টা, ফাইন্যান্স 15টা, মার্কেটিং 20টা, এই ক্লাসগুলো পাবা। এই কোর্সে আরও আপনারা এই জিনিসগুলো পাবেন। ওকে, PDF লেকচার শিট পাবেন, বিষয়ভিত্তিক MCQ CQ প্র্যাকটিস পাবেন, লাইভ সলভিং সেশন পাবেন। সো এই কোর্সের ফি একেবারেই কম, আপনারা সবগুলো সাবজেক্টই পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প মূল্যে। আপনারা অবশ্যই এখানে অ্যাড হয়ে যাবেন, আমি রিকোয়েস্ট করব সেটা। আর একটা বিষয় হচ্ছে, এই প্রশ্নটার অ্যান্সার আমরা এখন কি দিব বলেন তো? কোম্পানি যে পরিমাণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহ্বান জানিয়ে বিবরণ পত্রে প্রচার করে তাকে কি বলা হয় বলেন? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। দেখেন, আপনারা কিন্তু পারবেন, এখন আমি বিশ্বাস রাখি আপনারা পারবেন। অথচ এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে 2008-9 সালে, 9-10 সালে। সো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু অ্যান্সার করেন দেখি এই প্রশ্নের উত্তর কি হয়, আমরা একটু সবাই জানতে চাই। আপনারা একটু লাইভে উপস্থিতি বাড়ান ভাইয়া, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোম্পানি যে পরিমাণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহ্বান জানায় সেটাকে আমরা কি বলবো বলেন তো? সেটাকে আমরা কি বলবো? মূলধন সংগ্রহের জন্য মার্কেটে যে শেয়ার ছাড়ে সেটাকে আমরা কি বলি? একটু আগে আমরা বলেছিলাম, কোম্পানি যখন কি করে, অনুমোদন করে, সেটাকে আমরা বলি অনুমোদিত মূলধন। এরপরে কোম্পানি মূলধন সংগ্রহের জন্য বাজারে কি করে, বাজারে মার্কেটে তারা শেয়ার ছাড়ে বিবরণ পত্রের মাধ্যমে। যখন শেয়ার ছাড়বে বিবরণ পত্রের মাধ্যমে, মানে বিজ্ঞপ্তি দিয়ে, ওকে, বিজ্ঞপ্তি দিয়ে শেয়ার বিক্রয়ের জন্য তারা কি করবে, মার্কেটে ছাড়বে। ওই মার্কেটে ছাড়া মানে হচ্ছে শেয়ারটা মার্কেটে ইস্যু করা। সো শেয়ার ইস্যু করে যে মূলধনটা নিতে চায়, এইটা হচ্ছে মূলত ইস্যুকৃত মূলধন। তাহলে ইস্যুকৃত মূলধন আমাদের কোথায় আছে? ইস্যুকৃত মূলধন আমাদের কতে নাই, এটা নিবন্ধিত হবে না, তলবে হবে না, আদায়কৃত মূলধন হবে না। ইস্যুকৃত মূলধনের আরেকটা নাম হচ্ছে বিলিযোগ্য মূলধন। সঠিক উত্তর হবে বিলিযোগ্য মূলধন। তাহলে কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহ্বান জানা যেটাকে, সেটাকে আমরা বলি ইস্যুকৃত মূলধন বা বিলিযোগ্য মূলধন। নিবন্ধিত মূলধন মানে কি? কোম্পানি কি নিবন্ধিত মূলধন দিয়ে কি করে? আমি শুরুতেই বলেছি, কোম্পানি জাস্ট নামমাত্র একটা মূলধন নিয়ে নিবন্ধন করে, এটা দিয়ে কিছু করে না। সো এটা হচ্ছে অনুমোদিত মূলধন। কোম্পানির কাজ শুরু হয় মূলত মার্কেটে শেয়ার ছাড়া থেকে। তাহলে কোম্পানি মার্কেটে শেয়ার বিক্রয়ের আহ্বান জানায় জনগণকে, যে জানিয়ে যে মূলধনটা সংগ্রহ করে সেটাকে আমরা বলি ইস্যুকৃত বা বিলিযোগ্য মূলধন। এবার আসেন আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, আমি বলেছি এটা ক্লাসে, কোন ধরনের মূলধন কোম্পানি বিলোপ সাধনের পূর্বে তলব করে না? এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় 18-19 সালের প্রশ্ন। কোন ধরনের মূলধন কোম্পানি বিলোপ সাধনের পূর্বে তলব করা যায় না? কোন ধরনের মূলধন বলেন তো? কোন ধরনের মূলধন বিলোপ সাধনের পূর্বে কোম্পানি তলব করে না? আমরা একটু জানতে চাচ্ছি সবার কাছে জানতে চাচ্ছি। একটু লাইভে আপনারা উপস্থিতি বাড়ান প্লিজ। আপনারা যদি অন্তত 50-60 জন না থাকেন তাহলে আজকে কিন্তু অনেক স্পেশাল জিনিস, না হলে সমস্যা নাই, ভুল করলেই তো শিখবেন, তাসমিয়া ইরাহিমো, কোনো প্রবলেম নাই, না হলে কোনো সমস্যা নাই, না হলে কোনো প্রবলেম নাই। ওকে, 3 নাম্বারটা কি হবে বলেন তো? কোন ধরনের মূলধন কোম্পানি বিলোপ সাধনের পূর্বে তলব করা যায় না? আমি বলেছিলাম, বলেন তো কোন ধরনের মূলধন? একটু অ্যান্সার দেন তো। 3 সি, সবাই সি দিচ্ছেন কেন? সবাই সি দিচ্ছে, অতলবী মূলধন। ওকে, আমি অ্যান্সার দিচ্ছি। মূলত এটা হবে সংরক্ষিত মূলধন। আমরা বলেছি শুরুতেই যে এই মূলধনটা কোম্পানি কি করে রাখে? কোম্পানি সংরক্ষণ করে রাখে। সংরক্ষণ করে রাখে মানে এটা কোম্পানি তুলে রাখে। এটা মূলত কোম্পানি বিলোপ সাধনের আগে কোম্পানি কখনো চায় না, শেয়ার হোল্ডারদের কাছে চায় না। সেজন্য এই বিলোপ সাধনের পূর্বে তলব করা যায় না যে মূলধন, সেটাকে আমরা বলি হচ্ছে সংরক্ষিত মূলধন বা সঞ্চিত মূলধন। ওকে, সেটাকে আমরা বলবো সংরক্ষিত মূলধন বা
সঞ্চিত মূলধন। কাইন্ডলি আপনাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দেন, আর আপনাদের টাইম লাইনে একটা করে অন্তত শেয়ার করে রাখেন। ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনারা বুঝবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সংরক্ষিত মূলধন মারুফ হোসাইন। বাকি যারা অ্যান্সার করেছেন, যাদের ভুল হয়েছে তাদেরকে অনেক অনেক বেশি শুভকামনা। ভুল করলেই শিখবেন, কোনো সমস্যা নাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। দেখো, এখন আমরা একটা টেকনিক্যাল বিষয় শিখবো, সেটা হচ্ছে বিলিখিত বা বন্টনকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন আমরা কিভাবে বের করব। দেখো, আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, প্রশ্নটার দিকে খেয়াল রাখো। একটা কোম্পানির শেয়ারের মূল্য 100 টাকা, 10 টাকা হচ্ছে অধিহার। অধিহার মানে হচ্ছে 100 টাকা শেয়ার আপনি বিক্রি করেছেন 10 টাকা বেশি দামে। অধিহারে কত টাকায় বিক্রি করেছেন? তাহলে শেয়ারটা 110 টাকায় শেয়ারটা বিক্রি করেছেন বা ইস্যু করেছেন। তাহলে শেয়ার মূলধন কত হবে বলেন তো? শেয়ারের দাম কত ছিল? 100 টাকা। শেয়ারের দাম 100 টাকা। আপনি কত টাকা বেশি বিক্রি করেছেন? 10 টাকা বেশি বিক্রি করেছেন। তাহলে টোটাল বিক্রি করেছেন 110 টাকায়। এখন প্রশ্ন বলছে শেয়ার মূলধনটা কত হবে? একটু অ্যান্সার করেন তো সবাই, একটু অ্যান্সার করেন। শেয়ার মূলধনটা আমরা কত লিখব? 100 লিখব, 10 লিখব, না 110 লিখব? কোনটা হবে শেয়ার মূলধন? একটু অ্যান্সার করেন। ভাইয়া লেখার কালারটা একটু চেঞ্জ করতে ভালো হতো। কোনটা? উপরেরটা না নিচে সাদাটা নাকি রঙিন অংশটা? শেয়ারের দামটা, জাস্ট শেয়ারের দামটা কত হবে আমরা এটা একটু দেখবো। 11,000 টাকা একজন ডিইউ জার্নি। হ্যাঁ, আপনি এখন থেকে জার্নি শুরু করবেন। আসিফ লিখছেন 100, ডিইউ জার্নি লিখছেন 100। শেয়ার মূলধন বাবদ আমরা কত দেখাবো একটু বলেন তো সবাই, একটু জানান তো। শেয়ার মূলধন বাবদ আমরা কত দেখাবো? খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখেন, কত দেখাবেন সেটা বড় কথা না। আপনার শেয়ারের মূল্য কত আছে? মূল্য আছে 100, আর অধিহার আছে কত টাকা? 10 টাকা। আপনি বিক্রি করতেছেন কত টাকায়? 110 টাকায়। তাহলে আপনি শেয়ার মূলধন বাবদ কত দেখাবেন? শেয়ার মূলধন বাবদ কত দেখাবেন? 100 টাকা। 100 মেবি অনেকেই লিখছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দিদার সহ অনেকেই লিখেছেন। খেয়াল করেন, এই শেয়ারের মূল্যটা হচ্ছে শেয়ারের আসল দাম। এটাকে আমরা বলবো আসল মূল্য। আসল মূল্য, আসল মূল্যকে আমরা বলি অভিহিত মূল্য। কি বললো ভাইয়া? অভিহিত মূল্য। কি মূল্য? অভিহিত মূল্য। অনেকে এটাকে আদর করে বলে লিখিত মূল্য। কি বললো ভাইয়া? লিখিত মূল্য। খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, লিখিত মূল্য। তাহলে শেয়ারের আসল দাম, মেইন মূল্য, অভিহিত মূল্য, লিখিত মূল্য, এটাকে অনেকে ফেস ভ্যালু বলে। কি বলে? ফেস ভ্যালু। এই মূল্যটাই হবে সবসময় শেয়ার মূলধন। তাহলে শেয়ার মূলধন হবে মূলত 100 টাকা। দ্যাট মিনস শেয়ারটা যদি আমি বেশি টাকায় বিক্রি করি সেটাও শেয়ারের মূলধনে আসবে না। যদি কম টাকায় বিক্রি করি সেটাও আসবে না। তাহলে শেয়ার মূলধনে আসবে কত? শেয়ারের আসল মূল্য বা অভিহিত মূল্য বা লিখিত মূল্য অথবা ফেস ভ্যালু। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? আপনারা লাইভে তিশার 110 আসবে না, কারণ শেয়ারের আসল মূল্য বা লিখিত মূল্য বা ফেস ভ্যালু বা অভিহিত মূল্যটাই হচ্ছে শেয়ার মূলধনে যাবে। তাহলে মাথায় রাখবা, মূলধনে কখনোই শেয়ারের দাম কম বা বেশি যাবে না, সে আসল নিয়েই কাজ করবে। তিশা রয় বুঝেছেন? আপনারা ক্লাস কি বুঝতেছেন? আপনারা লাইভে একটু উপস্থিতি বাড়ান না রে ভাই। আপনারা যদি লাইভে উপস্থিতি না বাড়ান আপনাদেরকে ফ্রি ক্লাস দিবে? এটা বুঝেন না? এত কিছু বুঝেন, এটা বুঝেন না যে আমরা যদি ফ্রি ক্লাস এইভাবে পেতে চাই? 4 নাম্বার প্রশ্নটা একটু দেখি আমরা, একটু খেয়াল করো। বলছে ডেভিড কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের, খেয়াল করবা, 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ার নিয়ে নিবন্ধন করেছে। কোম্পানি 30,000 শেয়ার 3,70,000 টাকায় এবং 50,000 শেয়ার কত? 50,000 শেয়ার 6 লাখ কত টাকায়? 40,000 টাকায় বিলি করে। মোট বিলিখিত মূলধনের পরিমাণ কত? বিলিখিত মূলধন ভাইয়া আমি একটু আগে বলেছিলাম ওকে, আমি একটু আগে কি বলেছিলাম? আমি একটু আগে বলেছিলাম
পানি পানি, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছেন একটু লাইভে উপস্থিতি বাড়ান প্লিজ, আমরা একসাথে যাতে ক্লাসটা করতে পারি, সবাই মিলে সহ অবস্থানে থেকে যাতে ক্লাসটা করতে পারি। যদিও এক একজন এক এক জায়গায় থেকে কথা বলছেন, সমস্যা নাই। আমাদের বলছে বিলিখিত মূলধন। ভাইয়া আমি একটু আগে বলেছিলাম মূলধনের কথা বললে আমরা সব সময় শেয়ারের কোন মূল্যটা নিব, শেয়ারের যে মূল্যটা আছে সেটা নিয়ে কাজ করব। এখন কোম্পানি কত শেয়ার নিয়ে কাজ করেছে বলো তো? কোম্পানি 30,000 শেয়ার বিক্রি করেছে কত টাকায়, আমার জানার দরকার নাই। আবার কোম্পানি 50,000 শেয়ার কত টাকায় বিক্রি করেছে আমার জানার দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমাকে মূলধনের কথা বলেছে। মূলধন মানে কার? মূলধন মানে আসল। বাস্তবতা দিয়ে বুঝো, মূলধন মানে টাকা। যার কাছে টাকা থাকে সেই আসল মানুষ। বর্তমান যুগে আমরা এটাই মনে করি। সো মূলধন মানে আসল। মূলধনের কথা বললে আমরা আসল নিয়ে চিন্তা করব। সো কোম্পানি এই যে 30,000 শেয়ার বিক্রি করেছে, বলো তো 30,000 শেয়ার কত টাকা দাম? অ্যাকচুয়ালি আসল দাম কত টাকা? 10 টাকা। আবার কোম্পানি 50,000 শেয়ার বিক্রি করেছে, 50,000 শেয়ার কত টাকা দাম? 10 টাকা। তো 30,000 শেয়ার 10 টাকা করে কত হয়? 3 লক্ষ টাকা। আবার 50,000 শেয়ার 10 টাকা করে কত হয়? 5 লক্ষ টাকা। তাহলে টোটাল কোম্পানির মূলধন দুইটা হয়, একটা হচ্ছে 30,000 শেয়ার আর একটা হচ্ছে 50,000 শেয়ার। টোটাল কোম্পানির এই যে 50 আর 30 80,000 শেয়ার, এই 80,000 শেয়ার 10 টাকা করে কত হয়? 8 লাখ টাকা। তাহলে বিলিখিত মূলধন কত হবে ভাইয়া? 8 লাখ। কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন তো? প্রশ্নটা কি কঠিন ছিল না সহজ ছিল বলেন তো? খুবই খুবই সহজ। বাট প্রশ্ন কিন্তু এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে। আপনি মনে করবেন না প্রশ্নটা একেবারে ফান্তাবাদ। আপনি যদি ধারণা থাকে, বেসিক ক্লিয়ার থাকে, আপনি সব পারবেন। তাহলে আমি আপনাদের এইচএসসিতে কিন্তু অ্যাডমিশনের একটা ভাইব দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছি? কারণ এটা আপনার জন্য অনেক জরুরি। আর এই প্রশ্নগুলো আমাদের অনেক সময় এইচএসসিতেও চলে আসে। হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ইজি ভাইয়া, থ্যাংক ইউ। ডিউ জার্নি, আপনার জার্নিটা মঙ্গল হোক। তাসমিয়া হিমু, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাতুল আপরা, থ্যাংক ইউ ভেরি। তানবির রহমান। তাহলে আমরা শুধু চিন্তা করব মূলধনের ক্ষেত্রে আমরা টাকা বেশিও নিব না, কমও দেব না। আসল টাকা নিয়ে যত শেয়ার বিলি করবে তত শেয়ার দিয়ে গুণ করে দেব। তাহলে এটাকে আমি একসাথেও করে ফেলতে পারি। কিভাবে? আমি একসাথেও করে ফেলতে পারি। এই যে 30,000 শেয়ার আর 50,000 শেয়ার, টোটাল 80,000 শেয়ার। 80,000কে তুমি 10 দিয়ে গুণ করে দাও। ওকে, 80,000কে 10 দিয়ে গুণ করে দাও, সংক্ষেপে 8 লাখ টাকা। এক লাইনে হয়ে যায়। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আলাদা আলাদা বুঝিয়েছি, আশা করি বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্নটা আমাকে দিয়েই করেছি। হ্যাঁ, শাহাদাত কোম্পানি অনুমোদিত মূলধন ছিল প্রতিটি 10 টাকা মূল্যের। আমরা শেয়ারের দামটা খেয়াল রাখবো আগে। মূল্যের 50,000 শেয়ার। প্রথম বছর কোম্পানি 5,000 শেয়ার এত টাকায়, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আবার 8,000 শেয়ার এত টাকায় বিলি করে। বিলিখিত শেয়ারের 10,000 শেয়ারের টাকা আদায় হয়। বছর শেষে কোম্পানির উদ্বৃত্ত পত্রে পরিশোধিত মূলধন কত টাকা দেখানো হবে? খেয়াল করো, পরিশোধিত মূলধন, উদ্বৃত্ত পত্রে পরিশোধিত মূলধন মানে কি ভাইয়া? পরিশোধিত মূলধন মানে আদায়কৃত মূলধন। আমরা কত টাকা আদায় করতে পেরেছি সেই মূলধনটা। সো এখানে বলে দিয়েছে অলরেডি আমাদের আদায়কৃত মূলধন কত হবে। বলছে কোম্পানি বিলিখিত শেয়ারের 10,000 শেয়ারের টাকা আদায় করেছে, আদায় হয়নি। প্রশ্নটাকে ভুল ছিল তো, 5 8 13। বিলি করেছে কত শেয়ার ভাইয়া? বিলি করেছে, একটু খেয়াল করবা, বিলি করেছে আমাদের 5,000 শেয়ার আর এখানে 8,000 শেয়ার। তাহলে টোটাল বিলি করেছে 13,000 শেয়ার। আপনারা একটু বুঝেন কিভাবে বিলি করেছে 13,000। আমার শুরুতে বিলি করেছে 5,000, এরপরে বিলি করেছে 8,000। তাহলে টোটাল বিলি হয়েছে আমার 13,000 শেয়ার। 13,000 শেয়ার কত টাকা করে বিলি হবে? 10 টাকা করে। তাহলে কত হবে? 1,30,000। এখন বলছে এই যে বিলি করেছি এটার মধ্যে 10,000 শেয়ারের টাকা আদায় করা হয় নাই। 10,000 শেয়ারের টাকা আদায় করতে পারে নাই। তার মানে আমার আদায় হয়েছে কত? সো এখান থেকে তুমি 10,000 শেয়ারের টাকা বাদ দাও। তাহলে 10,000 শেয়ারের টাকা আমি যদি বাদ দিয়ে দিই, 10,000 শেয়ার 10 টাকা করে কত টাকা? 1 লক্ষ টাকা। তার মানে এই টাকাটা যেহেতু আমি আদায় করতে পারি নাই, আমার আদায় হবে কত? 30,000।
30,000 কেন হয়েছে? কারণ আমি মাত্র 3,000 শেয়ারের টাকা আদায় করেছি। সবাই কি বুঝতে পেরেছ? এটা এই প্রশ্নটার উত্তর কি বুঝতে পেরেছ? একটু জানাও তো, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা যত শেয়ারের টাকা আদায় করেছি সেটাই আমাদের আদায়কৃত বা পরিশোধিত মূলধন। আমার এখানে টোটাল প্রথমে শেয়ার ছিল 5,000, পরে আবার শেয়ার ইস্যু করছি, বিক্রি করছি 8,000, টোটাল 13,000 শেয়ার বিক্রি করেছি। শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে, তার মানে 1,30,000। এখন এর মধ্যে বলছে 10,000 শেয়ারের টাকা আদায় এখনো করো নাই, তার মানে আমি 3,000 শেয়ারের টাকা আদায় করেছি। সো 3,000 শেয়ার 10 টাকা করে 30,000। ক্লিয়ার কিনা বলেন তো? মারুফ হোসেন, জি ভাইয়া ক্লিয়ার। ডিউ জানি। বাকি যারা আছে তারা কোথায়? আপনারা একটু কমেন্ট না করলে এই প্রশ্নগুলো কি পারবেন বলেন? এগুলো তো আপনাদের বুঝতে হবে। স্যার 10,000 টাকা না, 10,000 শেয়ারের টাকা, 10,000 টাকা না, বলছে 10,000 শেয়ারের টাকা। যদি শুধু 10,000 টাকা বলতো তাহলে 10,000 মাইনাস করতাম। আমরা শেয়ারের টাকা বলেছি। আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছি, 10,000 শেয়ারের টাকা আদায় হয় নাই। আমি আর এই প্রশ্নটা যেখানে ছিল সেখানে ছিল 10,000 টাকা আদায় হয় নাই। টাকা বললে এক জিনিস, শেয়ারের কথা বললে আরেক জিনিস। কথা বুঝছো? আমি একটু ঘুরিয়ে দিয়েছি। তোমরা কি বলতে চেয়েছো আমি বুঝছি। তোমরা আমাকে বলতে চেয়েছো স্যার এটা বিলিখিত শেয়ারের 10,000 টাকা। ও সরি, টাকা বলছে, টাকা। আমি শেয়ারের কথা বলেছি। তোমাদের আইডিয়া ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের এখানে টোটাল কত হাজার শেয়ার বিলি হয়েছে? 13,000 শেয়ারের টাকা বিলি হয়েছে। 13,000 শেয়ার, এখানে টাকাই বলছে। 13,000 শেয়ার 10 টাকা করে, তাহলে 1,30,000। যারা 1,20,000 অ্যান্সার করেছেন ঠিক আছে, এবং এখান থেকে 10,000 শেয়ারের টাকা আদায় হয়নি, তাহলে 1,20,000 হবে। ওকে, থ্যাংক ইউ। আমি এই যে টাকাটা খেয়াল করি নাই, টাকাটা এটা শেয়ারের টাকা আদায় হয় না, বিলিখিত শেয়ারের 10,000 টাকা আদায় হয় নাই। ওকে, যদি শেয়ারের কথা বলতো তখন আমরা শেয়ারটা মাইনাস করতাম। যেহেতু টাকার কথা বলেছে সেহেতু ঠিক আছে। এখন একটা বিষয় এখান থেকে আমরা বুঝতে পারি, কি বুঝতে পারি ভাইয়া? যদি আমাদের পরিশোধিত মূলধন বের করতে হয় তাহলে আমরা কি করব? আমাদের টোটাল যে বিলিখিত শেয়ার আছে, আমাদের যে টোটাল বিলিখিত শেয়ার আছে, এই বিলিখিত শেয়ার থেকে যদি কোনো কিছু বকেয়া পড়ে যায়, আদায় হয় নাই মানে বকেয়া, সেই বকেয়া টাকাটা আমরা বাদ দিয়ে দিব। ওকে, এটাই হচ্ছে এই প্রশ্নের মূল থিম। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আপনারা তো জানেন আমাদের কোর্স সম্বন্ধে আমি বলেছি, এখন আবার বলবো না, বললে বারবার বললে আপনারা আবার মাইন্ড করেন। ওকে, তো আপনাদের মাইন্ড করার দরকার নাই, আমরা অঙ্কে চলে যাই। শেয়ার বিলি আমরা 3 ভাবে করতে পারবো ভাইয়া। শেয়ার বিলি কয়ভাবে করব? 3 ভাবে। কি? একটা হচ্ছে সমহার। সমহার মানে কি? 100 টাকার শেয়ার আপনি বিক্রি করেছেন মার্কেটে 100 টাকায়। 100 টাকার শেয়ার কত টাকায় বিক্রি করেছেন ভাইয়া? 100 টাকায়। তার মানে শেয়ার কমেও বিক্রি করেন নাই, বেশি দামেও বিক্রি করেন নাই, কমেও বিক্রি করেন নাই, বেশি দামেও বিক্রি করেন নাই। এটাও সমহার। 100 টাকার শেয়ারটাই আপনি যদি মনে করেন 105 টাকায় বিক্রি করেন, তাহলে কত টাকায় বেশি বিক্রি করতেছেন? আপনি 105 টাকায় বিক্রি করতেছেন 100 টাকার শেয়ার, তাহলে কত টাকায় বিক্রি করতেছেন বেশি? 5 টাকা। এই 5 টাকার নামই হচ্ছে ভাইয়া কি? অধিহার। আবার 100 টাকার শেয়ার আপনি মনে করেন 90 টাকায় বিক্রি করতেছেন। কত টাকায়? 90 টাকায়। তার মানে আপনি কত টাকা কম বিক্রি করতেছেন? 100 টাকার শেয়ার যদি আপনি 90 টাকায় বিক্রি করতেছেন, দ্যাট মিনস আপনি 10 টাকা কম বিক্রি করতেছেন। এটাই হচ্ছে অবহার। তাহলে এই 3টা জিনিস আমরা সবাই জানি, শেয়ার, অবহার, অধিহার জিনিসটাকে। তাহলে সমহার মানে হচ্ছে শেয়ারের লিখিত মূল্য বা আসল মূল্যের সমান দামে আমরা শেয়ার বিক্রি করলে সেটাকে সমহার বলবো। শেয়ারের লিখিত মূল্য বা আসল মূল্যের চেয়ে যদি বেশি দামে বিক্রি করি সেটাকে আমরা অধিহার বলবো। অধিহারের আরেকটা নাম হচ্ছে প্রিমিয়াম। অধিহারের আরেকটা নাম কি ভাইয়া? প্রিমিয়াম। আর শেয়ারের লিখিত মূল্য অপেক্ষা কম দামে শেয়ার বিক্রি করলে সেটাকে আমরা অবহার বা বাট্টা বলবো। কি বলবো? অবহার বা বাট্টা বা ডিসকাউন্ট। ওকে, এখন দেখেন এই অবহার অধিহার জিনিসটা আমরা ক্লিয়ার সবাই।
এখন আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে এই অধিহার কোম্পানির জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি, সেজন্য এটাকে আমরা মূলত সঞ্চিতীয় উদ্বৃত্তের আন্ডারে মানে দায় ও মালিকানা সত্ত্বের আন্ডারে দেখাবো। আর যাবে দায় এই অধিহারটা সবসময় ক্রেডিট হয়ে যাবে, কারণ এটা আমাদের দায়বদ্ধতা সৃষ্টি করে। আর অবহারটা একটা বড় অঙ্কের ব্যয়, বা এটাকে আমরা বলি মূলধন জাতীয় ক্ষতি। কি ক্ষতি? মূলধন জাতীয় ক্ষতি, কারণ আমি কম দামে বিক্রি করাতে আমার বড় অঙ্কের ক্ষতি হয়ে যাচ্ছে, মূলধন ক্ষতি। এই জন্য এটাকে আমরা মূলত অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদে দেখাবো। কি সম্পদে দেখাবো? ভুয়া সম্পদে দেখাবো। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আরেকটা বিষয় মাথায় রাখবো আমরা, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে একটা কোম্পানি সর্বোচ্চ 10% অবহারে শেয়ার বিক্রি করতে পারবে, তার বেশি পার্সেন্টেজ অবহার রাখতে পারবে না। তার মানে অবহারের সর্বোচ্চ হার কত? অবহারের সর্বোচ্চ হার হবে কত পার্সেন্ট ভাইয়া? 10%। আমরা সবাই ক্লিয়ার কিনা একটু জানাই, সবাই এই কথাগুলা মানার জন্য আল্লাহ তাআলা যাতে তৌফিক দান করে। ওকে, 100 টাকায় সর্বোচ্চ 10 টাকা অবহার রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না। আমরা সবাই এই বিষয়গুলো পানির মতো বুঝেছি কিনা জানাই। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আয়োজন। পরবর্তী আয়োজনটা কি? পরবর্তী আয়োজনে আমরা দেখব প্রথম যে প্রশ্নটা আছে সেটা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেয়ার অবহার কোন ধরনের সম্পদ। ওকে, যেটা নিয়ে কথা বলেছি চলে এসেছে সেই জিনিসটা। আপনারা একটু বলেন তো, শেয়ার অবহার কোম্পানির কোন ধরনের সম্পদ? আমরা কিন্তু লাইভে উপস্থিতি পাচ্ছি না। ওকে, আমরা কি ক্লাসটা শেষ করে দেব না কন্টিনিউ করব? বলেন তো, আপনারা কি ক্লাসটা বুঝতে পারছেন না? ডিইউ জার্নি অধিহারের সর্বোচ্চ হার নেই, তবে অধিহারটাকে কত রাখবে সেটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ বিএসইসি থেকে নির্ধারণ করে দেওয়া হয়। অধিহারের সর্বোচ্চ সীমা নাই, আইনের মধ্যে অধিহারের সর্বোচ্চ সীমা নাই, অবহারের সর্বোচ্চ সীমা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্ন করার জন্য। তবে অধিহারের সীমাটা তুমি চাইলে 30% 40% নিতে পারবে না, সেটা তোমাকে কে নির্ধারণ করে দিবে? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যারা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে সেই কর্তৃপক্ষ ঠিক করে দিবে। ওকে, যে কোনো ধরনের প্রশ্ন অ্যাকাউন্টিংয়ের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আমাকে করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আপনারা স্যার কন্টিনিউ করেন, কন্টিনিউ করবো। আপনারা একটু কষ্ট করে আপনাদের বন্ধু বান্ধবকে জোর করে এনে ক্লাসটা করান না ভাই। 30, 32, 25 জন দেখলে তো আমাদের মহসিন ভাই বলবে যে আপনি আর ক্লাস নিয়েন না স্যার, স্টুডেন্ট রেসপন্স কম। বুঝেন না কেন? আপনারা রেসপন্স না করলে আমরা ক্লাসটা কন্টিনিউ কিভাবে করব? শেয়ার অবহার কোন ধরনের সম্পদ? অনেকে বলেছেন সি, অনেকে বলেছেন বিএস, এটা না, বিএসএসি না, বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সয়ের বি অনেকে বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকে বি বলছেন। বাকি যারা আছে জান্নাত মন, ডিউ জার্নি, তাসমিয়া আর রাহিম। একটু আগে বলেছিলাম শেয়ার অবহার একটা বড় অঙ্কের ব্যয়, এটাকে আমরা বলবো বড় অঙ্কের ক্ষতি বা মূলধন জাতীয় ক্ষতি। আর এই জাতীয় ক্ষতিকে আমরা কি বলি? ভুয়া সম্পদ বলি, অথবা অসমন্বিত ব্যয় বলি, অসমন্বিত ব্যয় বলি, অসমন্বিত ব্যয় বলি, অথবা আমরা অবাস্তব সম্পদ বলি, অথবা কাল্পনিক সম্পদ বলি, অথবা কাল্পনিক। কাল্পনিক বানানটা ভুল লিখে ফেলেছি, এখানে ভুল লিখলে মোছা ঝামেলা হয়ে যায়। ওকে, তো সেক্ষেত্রে এই জিনিসটা আমরা একটু বুঝে নেব। শেয়ার অবহার এক ধরনের অবাস্তব সম্পদ, কারণ এটার বাস্তব কোনো মূল্য নাই বা স্থায়ী কোনো বাজার মূল্য নাই, বিধায় এটাকে আমরা অবাস্তব সম্পদ হিসাবে গণ্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছেন আপনারা অনেক অনেক ভালো। শেয়ার অবহার কোন ধরনের লেনদেন? ভাইয়া একটু আগে বলেছিলাম এটা কোন ধরনের লেনদেন। এটা এক ধরনের আমাদের কি মূলধন জাতীয় ব্যয় বা বড় অঙ্কের ব্যয়। সো শেয়ার অবহার মূলত এক ধরনের কি ব্যয়? বড় অঙ্কের ব্যয়কে আমরা বলি মূলধন জাতীয় ব্যয়। ওকে, মূলধন জাতীয় ব্যয়, বড় অঙ্কের ব্যয়। আশা করি বুঝতে পেরেছ। আমরা এরপরে অপশনে চলে যাই, আমাদের অনেক আলোচনা আছে। দেখো এই প্রশ্নটা আমরা একটু দেখব। বলছে অ্যাপেক্স কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের, খেয়াল করো 10 টাকা দামের 10,000 শেয়ার 1,10,000 টাকা ইস্যু করেছে। আবার 15,000 শেয়ার 1,45,000 টাকায় ইস্যু করেছে। বলছে এখানে শেয়ার প্রিমিয়াম কত
আর শেয়ার বারটা কত ভাইয়া? প্রিমিয়াম মানে কি আপনারা তো জানেন, প্রিমিয়াম মানে অধিহার, আর বারটা মানে কি ভাইয়া? বারটা মানে অবহার। সো আপনারা খুব ইজিলি আমাকে একটু অ্যান্সারটা দিয়ে দেন 1 মিনিটে, যে এই অঙ্কে অবহার কত, অধিহার কত, অবহার কত, অধিহার কত। 8 নাম্বার। আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ, লাইভে আপনারা যুক্ত হয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। সবাই একটু লাইভটাকে প্রত্যেকের টাইম লাইনে শেয়ার করে রাখি, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস শেষে আপনার শেয়ার ইস্যুর কোনো অঙ্কে প্রবলেম হবে না, কোনো অঙ্কেই প্রবলেম হবে না, কথা দিলাম। আমরা আর বেশিক্ষণ ক্লাস নেব না, ওকে? আমরা আর বেশিক্ষণ ক্লাস নেব না। আপনারা একটু কাইন্ডলি আপনাদের জায়গা থেকে আমাকে একটু সাপোর্ট করেন, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটা ভালো ক্লাস, যাতে আপনাদের উপহার দেওয়ার জন্য এত কষ্ট করেছি, অনেক কষ্টে আপনাদের জন্য এত কিছু করেছি, আপনারা একটু কাইন্ডলি আমাদেরকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ওকে? আপনারা একটু কাইন্ডলি ওকে। থ্যাংক ইউ মেহেদি হাসান, মারুফ হাসান, ক্লিয়ার ভাইয়া। বাকি যারা আছেন তারা একটু জানান না রে ভাই, একটু জানালে কি হয়? আপনারা জানালে তো আমরা সামনের দিকে আগাতে পারি। দেখো আমি সোজা বাংলায় বলি, আমরা বললাম কি, আমাদের মূলধনের চেয়ে যদি কম হয় সেটা অবহার, বেশি হলে কি অধিহার, সোজা কথা। তো আপনি অধিহার অবহার ডিউ জার্নি 10,000 টাকা প্রিমিয়াম, 5,000 টাকা কমিশন বা বাট্টা। কমিশন লিখবেন না, এটা বাট্টা লিখবেন। এই কমিশন আবার ওই কমিশন না। দেখেন আমরা জানি আমার শেয়ারের অ্যাকচুয়াল আসল দাম কত, আমি বলেছি আসল দামের চেয়ে কম বেশি আমি চিন্তা করব। তাহলে আমি 10,000 শেয়ারের দাম কত হবে ভাইয়া? 10,000 শেয়ারকে যদি আমি অ্যাকচুয়াল দাম দিয়ে গুণ করি, তাহলে আমার শেয়ারের দাম হয় কত? 1 লাখ টাকা। কিন্তু আমি শেয়ার বিক্রি করেছি কত টাকায়? 1,10,000 টাকায়। তার মানে বেশি। দ্যাট মিনস এখানে অধিহার কত হবে? অধিহার হবে ভাইয়া, আমি যেহেতু বেশি করেছি 1,10,000, এখান থেকে আমার শেয়ারের আসল দামটা আমি মাইনাস করে দেব। 1,10,000 থেকে আমি 10,000 মাইনাস করে দিলেই আমার অধিহার বা প্রিমিয়াম চলে আসবে 10,000 টাকা। সবাই প্রিমিয়ামটা ক্লিয়ার কিনা? অধিহার বা প্রিমিয়ামটা ক্লিয়ার কিনা? যদি অধিহার বা প্রিমিয়াম ক্লিয়ার হয়ে থাকে, এবার আমরা অবহারটা কিভাবে বের করব? থ্যাংক ইউ ভেরি মাচ যারা অ্যান্সার করেছেন। রাহাত, অধিহার ওকে 10, অধিহার 10, অবহার হিমু, ডিউ জার্নি, রাহাত, মারুফ হোসাইন, আপনারা যারা অ্যান্সার করেছেন প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ। অধিহার আমরা ক্লিয়ার হলাম। অবহারটা একটু দেখি। দেখেন অবহার কত হবে? সেম। আমার কত শেয়ার? আমার 15,000 শেয়ার। তো আমি 10 টাকা, শেয়ারের দাম কত ভাইয়া? শেয়ারের দাম তো 10 টাকা। তো আপনার 15,000 শেয়ার 10 টাকা করে কত টাকা হবে? আপনি জানেন 10 টাকা করে 1,50,000 টাকা হবে শেয়ারের অ্যাকচুয়াল প্রাইস। কিন্তু আপনি বিক্রি করতেছেন শেয়ারটা 1,45,000 টাকায়। দ্যাট মিনস আপনি কমে বিক্রি করতেছেন। কত কমে বিক্রি করতেছেন? 1,50,000 থেকে 1,45,000 মাইনাস করলে 5,000। এই 5,000 টাকার নামই হচ্ছে অবহার অথবা বাট্টা। সহজ না কঠিন? অবহার অধিহার বের করা সহজ না কঠিন বলেন তো? সহজ। এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। আপনারা লাইভে হঠাৎ করে এত কমে গেলেন কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমরা একটু নিতে চাচ্ছি। তো প্রশ্নটা একটু আমি আলোচনা করছি তোমাদের সাথে। দেখো বলছে যমুনা কোম্পানি প্রতিটি শেয়ারের 10 টাকা মূল্যের 70,000 শেয়ারে বিভক্ত। ওকে, মোট 7 লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হয়। এটা কোম্পানির অনুমোদিত মূলধন। কোম্পানি প্রতি শেয়ার 2 টাকা অধিহারে বানানটা এমন হলো কেন? অধিহারে 60% শেয়ার জনগণের কাছে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। 10% অতিরিক্ত শেয়ারের আবেদন পাওয়া যায়। ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করা হয়। অতিরিক্ত শেয়ারের আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। এইরকম একটা বড় প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমরা কিভাবে আদায়কৃত মূলধনের পরিমাণ বের করতে পারবো কোম্পানির, সেই বিষয়টা আমরা একটু জানবো। কেউ কি পারবেন? প্রশ্ন দেখে অনেকে হাঁপাচ্ছেন, অনেকে কাঁপাচ্ছেন, অনেকে পড়ে যাচ্ছেন, অনেকে মাথা ঘুরে যাচ্ছে, তাই না? ফানি ভাইয়া আপনি অনেক ভালো বুঝান। আমি অনেক ভালো বুঝাই, তার মানে আমাদের লাইভে স্টুডেন্ট এত কম। দেখেন এটা কিন্তু আসলে অন্যায় হয়ে যাচ্ছে, তাই না? যদি তোমার কথা ধরি তাহলে আমার সাথে তোমরা অন্যায় করে ফেলতেছো, এটা কিন্তু ঠিক না। দেখো
আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, আজকের পরে হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে না সহজে, যেহেতু আমাদের লাইভে উপস্থিতি কম, আমি কিন্তু রাগ করবো তোমাদের সাথে, আসবো না তোমাদের ক্লাসে। দেখো আদায়কৃত মূলধন, ভাইয়া মেইন কথা হচ্ছে কি, তোমাকে মূলধনের পরিমাণ জানতে চেয়েছে। এখন আমরা সবাই জানি মূলধনের পরিমাণ জানতে চাওয়া মানে আমি যত শেয়ার বিক্রি করব মার্কেটে, যত শেয়ার বিক্রি করব তত শেয়ার এবং শেয়ারের মূল্যটা দিয়ে গুণ করব। এখানে অনেক বড় প্রশ্ন। আচ্ছা ওকে, একটু টাইম দিচ্ছি, 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা একটু করো। আর আমি একটু রিকোয়েস্ট করব সবাইকে ক্লাস করার অনুরোধ। সবাইকে ক্লাস করার অনুরোধ করছি। আমি তোমাদের জন্য একটা মেসেজ ড্রপ করলাম। ওকে, এই মেসেজ ড্রপ করার মানে হচ্ছে তোমরা একটু কাইন্ডলি যারা আসো একটু বন্ধু বান্ধবকে মেনশন করে দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করব। আমি চাচ্ছি ফুল ক্লাসটা তোমাদেরকে বুঝিয়ে দিয়ে শেষ করতে, কিন্তু তোমরা যদি সেটা না চাও তাহলে কিন্তু তোমাদেরই ক্ষতি, আলটিমেট ক্ষতিটা তোমাদের হবে। আমি জানি না তোমরা কিভাবে কি করবা, বাট আমার মনে হয় তোমাদের নিজেদেরই ক্ষতি হবে। দেখো ওকে, আমরা একটু দেখি আমাদের কোম্পানির টোটাল প্রথমে অনুমোদিত শেয়ার ছিল 70,000 শেয়ার, তাই না? 70,000 শেয়ার, একজন অ্যান্সার করেছেন, আমি একটু দেখি। কোম্পানি 60% শেয়ার জনগণের কাছে বিক্রয়ের জন্য ইস্যু করছে। এই 70,000 শেয়ারের পুরা শেয়ার কোম্পানি কিন্তু বিক্রি করে নাই। কত পার্সেন্ট শেয়ার? এটার 60% শেয়ার। তাহলে এটা 60% কত হবে? তোমরা সবাই জানো 70,000 শেয়ারের 60% কত হবে? সবাই তো জানো, তাই না? আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিয়ে এখানে দিচ্ছি। কোম্পানির টোটাল শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, আর কোম্পানির টোটাল শেয়ার হচ্ছে 70,000। এর মধ্যে কোম্পানি কত শেয়ার? 60% শেয়ার জনগণের কাছে বিক্রয়ের জন্য ইস্যু করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ তাসমিয়া রাহিমু, অনেক ইজি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি অ্যান্সার করেছো 42,000 না 4,20,000। আমি একটু দেখি আমার সাথে তোমার সাথে মিলে কিনা। তাহলে 60% শেয়ার ইস্যু করেছে। তাহলে কোম্পানির টোটাল শেয়ার ছিল 70,000। খেয়াল করবেন, এটার 60% শেয়ার কোম্পানি মার্কেটে ছেড়েছে। তাহলে 70,000-এর 60% শেয়ার কত? 42,000 শেয়ার। এরপরে জনগণের কাছে বিক্রি করছে, জনগণ আবার কি করছে? শেয়ার করার জন্য আবেদন করছে, কোম্পানিকে টাকা দিয়েছে। সোজা কথা হচ্ছে জনগণ বেশি টাকা দিয়েছে, বেশি টাকাটা কোম্পানি ফেরত দিয়ে দিয়েছে, কারণ বেশি টাকা কোম্পানি রাখবে না। তাহলে কোম্পানি 42,000 শেয়ার বিক্রি করেছে। তাহলে কত শেয়ারের টাকা কোম্পানি আদায় করবে? 42,000। এখানে কোনো বকেয়া আছে? কোনো কিছুর বকেয়া নাই, বরং বেশি আছে, আমরা ফেরত দিয়ে দিয়েছি। এখন বলো তো কোম্পানির টোটাল বিলিখিত শেয়ার কত? কোম্পানির টোটাল বিলিখিত শেয়ার 42,000, আর শেয়ার প্রতি দাম কত? 10 টাকা। আপনি জাস্ট 42,000-কে 10 দিয়ে গুণ করলে 4,20,000। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ হিমু, তোমার হয়েছে। বাকি যারা আছো তারা বুঝতে পেরেছো কিনা দেখো, খুবই সহজ প্রশ্ন, কিন্তু তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে কেন আমি জানি না কেন তোমাদের কাছে কঠিন মনে হলো। খুবই সহজ প্রশ্নটা অনেক বড়, অ্যান্সারটা অনেক ছোট। আমাকে জানতে হবে আমার অ্যান্সারে আমাকে কি চেয়েছে। লাইভকে আটকে গেছে নাকি দেখো তো, শোনা যাচ্ছে কিনা সবকিছু একটু জানাও সবাই। আমি দেখতে পাচ্ছি না কেন, আমাকে দেখতে পাচ্ছি না কেন সবাই। এখনো এত কম স্টুডেন্ট, আপনারা একটু কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দেন ভাই। একটু কষ্ট করেন আমাদের জন্য, একটু কষ্ট করেন। আপনাদের জন্য আমরা এত কষ্ট করতেছি, আমাদের জন্য একটু কষ্ট করতে পারবেন না? এটা তো ঠিক হবে না। ওকে, আমরা ক্লাসটা শেষ পর্যায়ে চলে এসেছি। তো ক্লাসটা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আমি রিকোয়েস্ট করব সবাই যাতে আমরা একসাথে একই আঙ্গিকে ক্লাসটা করতে পারি। এখানে 2 টাকা অধিহার অবহার কিচ্ছু আসবে না। আমাদের কি বলছে ভাইয়া? আমাকে প্রশ্নে কি চেয়েছে বলেন তো? আমাকে প্রশ্নে চেয়েছে হচ্ছে ভাইয়া বিলিখিত বা আদায়কৃত মূলধনের পরিমাণ। তো মূলধনের কথা বললে আমি আগেই বলেছি অবহার বা অধিহার কিচ্ছুর দরকার নাই।
এগুলা পাওয়া জিনিস, এগুলা মূলধনে আসবে না। অবহার কম বিক্রি করলেও আসবে না, বেশি বিক্রি করলেও আসবে না। মূলধনে আসবে আমি কত শেয়ার বিলি করেছি বা কত শেয়ারের টাকা আদায় করেছি আর শেয়ারের আসল দাম কত, এই দুইটা জিনিস। সবাই একটু রেসপন্স করি, সবার জায়গা থেকে ক্লিয়ার কিনা বলেন তো? এত বড় প্রশ্ন, উত্তর এক লাইনও না। আমরা কি বুঝতে পেরেছি সবাই? একটু ক্লিয়ার করি সবাই। আচ্ছা, এখন এখানে যদি তোমাকে বলে বিলিখিত মূলধন কত, একই জিনিস। আমি বিলি করেছি 42,000 শেয়ার, আদায় করেছি 42,000 শেয়ারের টাকা, তো বিলিখিত শেয়ারের টাকা আদায়কৃত শেয়ারের টাকা একই। আমরা বুঝতে পেরেছি সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্টে জানাই। দেখো প্রশ্ন কিন্তু অনেক বড়, তোমার প্রশ্ন দেখে কিন্তু মাথা আউট হয়ে যাবে, বাইরে ভাই কি বলছে। কিন্তু প্রশ্ন চেয়েছে কি? আদায়কৃত মূলধন বা বিলিখিত মূলধন। এই বিলিখিত না আদায়কৃত না বলে যদি এখানে পরিশোধিত বলতো একই জিনিস, বিলিখিত বললেও আমরা একই অ্যান্সার করতাম। কারণ আমি টোটাল দেখব আমার অনুমোদিত শেয়ার ছিল 70, কিন্তু ভাইয়া আমি মার্কেটে এটা 60% শেয়ার বিলি করেছি, অর্থাৎ 42,000 শেয়ার বিলি করেছি আর শেয়ারের দাম 10 টাকা, 4,20,000 টাকা, শেষ। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো এই প্রশ্নটাতে আমাদের বলছে আদায়কৃত মূলধনের পরিমাণ। আমরা কি পারবো না বলো? পারবো না। অনেক লিমিটেড অনুমোদিত মূলধন 50 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। একটু ঘাবলা আছে, দেখি তোমরা পারো কিনা। কোম্পানি উহার 80% শেয়ার 10% অবহারে ইস্যু করে। কোম্পানি 3 লক্ষ এত শেয়ারের আবেদন পায়, শেয়ারগুলো বন্টন করে। যাই হোক, আমরা এই দিয়ে কথা বলবো না। আমরা আগে দেখব যে আমাদের আদায়কৃত মূলধনের পরিমাণ তোমরা বের করতে পারো কিনা। আমি রিকোয়েস্ট করব সবাইকে যে, জি থ্যাংক ইউ ভেরি মাচ। জি এটা করেন, ওকে এটা করেন। আমরা অঙ্কে যাব না, অঙ্কে যাওয়ার আগে আমরা এই অঙ্কগুলা, এই বেসিক বিষয়গুলো আমরা আগে দেখব সবাই পারি কিনা, তাহলে বুঝবো যে আমাদের যত ধরনের এমসিকিউ আছে আমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবো। এখন আমাকে বলছে আমার আদায়কৃত মূলধন, ভাইয়া আমার আদায়কৃত মূলধন বা পরিশোধিত মূলধন আমি কিভাবে বের করি সেটা আমরা সবাই জানি কম বেশি। এখন আমার কথা হচ্ছে সেটা বড় কথা না, এখন আমার এখান থেকে আগে আমরা আমার মূলধনটা বের করে নিব। কিভাবে করব? জাস্ট 1 মিনিট একটু অ্যান্সার দাও, 1 মিনিট একটু অ্যান্সার দাও, এরপরে আমি সলভ করে দিচ্ছি। একজন বলেছেন কত? 3,80,000 টাকা নাকি 38 লক্ষ টাকা। ওকে, ডিইউ জার্নি বলছে 38 লক্ষ টাকা। আরো দুই একজন একটু জাস্ট 1 মিনিটের অ্যান্সার, দেখছো 1 মিনিটের অ্যান্সার হবে। 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। বাকি যারা আছে তারা একটু রেসপন্স করেন, আমরা দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট যারা আছো সবাই রেসপন্স করো। মেহেদি হাসান 38 লক্ষ। বাকি যারা আছো সবাই একটু রেসপন্স করো, আমি সবার কাছে জানতে চাচ্ছি। দেখো আমি করাতেই পারবো, তবে এই অঙ্কে কিন্তু একটা প্রবলেম আছে। সেটা কি? এখানে মূলধন হচ্ছে 50 লাখ, ভাইয়া মূলধন আছে 50 লক্ষ মূলধন, আর প্রত্যেকটা শেয়ার নিয়েছি আমি 10 টাকা করে, মানে একটা শেয়ারের দাম 10 টাকা। এইভাবে কতগুলো শেয়ার হলে আমার টোটাল 50 লক্ষ টাকা কালেকশন হয়? তাহলে এই অঙ্কে কিন্তু আমার অনুমোদিত শেয়ার নাই। তার মানে আমি অনুমোদিত শেয়ার কিভাবে বের করব? আমার যে টাকা আছে, অনুমোদিত যে মূলধন আছে, সেটাকে প্রত্যেকটা শেয়ারের মূল্য দিয়ে ভাগ করে দিলেই আমি বুঝবো আমার শেয়ার সংখ্যা কত। তাহলে জাস্ট 10 দিয়ে ভাগ করা মানে একটা শূন্য কাটা, তার মানে হচ্ছে 5 লক্ষ শেয়ার। এই 5 লক্ষ শেয়ার হচ্ছে আমার অনুমোদিত শেয়ার। আমি জাস্ট তোমাদের সুবিধার্থে অনুমোদিত শেয়ারটা বের করে দিলাম। এখন ইজি হয়ে গেছে তোমাদের জন্য, কারণ এই অঙ্কে, অন্যান্য অঙ্কে আমাদের শেয়ারের সংখ্যা থাকতো, কিন্তু এই অঙ্কে শেয়ারের সংখ্যা নাই, শেয়ারের মূলধন আছে আর শেয়ার প্রতি টাকা আছে। সেজন্য আমরা শেয়ার মূলধনকে শেয়ার প্রতি টাকা দিয়ে ভাগ করে দিলে আমার শেয়ার সংখ্যা পাবো। এখন আমরা দেখি আমার 5 লক্ষ শেয়ার,
এখন কোম্পানি এটার 80% শেয়ার ইস্যু করছে। কথা কি বুঝছো? কোম্পানি এই 5 লক্ষ শেয়ারের কত টাকা? 80% শেয়ার ইস্যু করেছে। কথা কি বুঝছো? তাহলে আমার এই 5 লক্ষ শেয়ারের কত, 5 লক্ষ শেয়ারের আমি একটু যদি দেখি, তাহলে আমার 5 লক্ষ শেয়ারের 80% শেয়ার ইস্যু করেছে। তার মানে কত শেয়ার ইস্যু করেছে? 5040, 4 লক্ষ শেয়ার ইস্যু করেছে। খেয়াল করবা, 4 লক্ষ শেয়ার ইস্যু করেছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, আমি মার্কেটে ছেড়েছি 4 লাখ, কিন্তু আমাকে বলছে আমার আদায়। এখন বলো তো, জনগণ কি আমার কাছ থেকে 4 লক্ষ শেয়ার কিনতে চেয়েছে? না, জনগণ আমার কাছ থেকে কিনেছে 3,80,000 শেয়ার। এখন তাহলে আমি আদায় করতে পারবো কত? আমি কি আর 4 লক্ষ আদায় করতে পারবো? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মারুফ হোসাইন, তাসমিয়ারা, হিমু, তারপরে হচ্ছে মেহেদি হাসান, অসংখ্য ধন্যবাদ। তাহলে জনগণ কিন্তু আমার কাছ থেকে কম কিনতে চেয়েছে। স্বাভাবিকভাবে আমরা যদি আমার 4 লক্ষ শেয়ার আমি ইস্যু করি, 4 লক্ষ শেয়ার যদি জনগণ কিনে, তাহলে আমার আদায় করবো আমি 4 লাখ। কিন্তু জনগণ কিনতে চেয়েছে ভাইয়া 3,80,000 শেয়ার। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাচ্ছি। এখন শেয়ার প্রতি দাম কত? 10 টাকা, তাহলে 38 লক্ষ টাকা। এটাই হচ্ছে আমার আদায়কৃত মূলধন। এখন কথা হচ্ছে, এই জিনিসগুলা আমি তো এক লাইনে করে ফেলতে পারতাম। এগুলা কেন দেখিয়েছি? অন্য অঙ্ক গেলে তোমাদের হেল্প লাগবে, এই অঙ্কে কিন্তু এটা লাগবে না। তার মানে এই অঙ্কে আমি যা করিয়েছি সেগুলো তোমাদের দেখানোর জন্য করিয়েছি। আমি এখন এই অঙ্কটাকে এক নিমিষে এক লাইনে করলে কিভাবে হবে? তুমি চিন্তা করবা, তুমি কোম্পানি থেকে সাধারণ জনগণের কাছ থেকে কত শেয়ারের আবেদন পেয়েছো? 3,80,000। আর আমি তো বেশি আবেদন পাই নাই, কারণ আমার আবেদন হচ্ছে টোটাল 4 লাখ। আমি মার্কেটে ছেড়েছি 4 লাখ, আবেদন কম পেয়েছি। সো আমি কি করব? এই 3,80,000কে জাস্ট আমি শেয়ার প্রতি যে অ্যাকচুয়াল দাম সেটা দিয়ে গুণ করে দিলে আমার 3,80,000 টাকা হবে, সরি 38 লক্ষ টাকা হবে আদায়কৃত মূলধন। ক্লিয়ার? এই জিনিসগুলো কিচ্ছু লাগবে না, কারণ আমরা আবেদন পেয়েছি কম, সো আমি আদায়ও করব কম, কিচ্ছু করার নাই। হ্যাঁ, ওকে। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আপনারা অবশ্যই 26-এর যারা আছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা এই কোর্সে, কামব্যাক কোর্সে অবশ্যই অ্যাড হয়ে যাবেন। আগেও বলেছি, আবারও বলছি, এটা আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। ওকে, সেজন্য আর তেমন কিছু বলবো না। এখন আমাদের পরবর্তী প্রশ্নটা আমরা যাব। দেখো, বলছে অনেক লিমিটেডের অনুমোদিত মূলধন 50 লাখ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। আমরা জানি এই যে 50 লাখকে যখন টাকা দিয়ে ভাগ করে দিব, তখন অনুমোদিত শেয়ারটা আমরা পেয়ে যাব। কোম্পানি উহার 80%, একই প্রশ্ন নাকি, 10% অবহারে ইস্যু করে। এখন দেখো, বলছে অলিক সম্পদের পরিমাণ কত? ভাইয়া, অলিক সম্পদ বলতে আমরা কাকে বুঝি? অলিক সম্পদ কি সম্পদ? অলিক সম্পদ, খেয়াল করো, অলিক সম্পদ এটাকে আর কি কি নামে ডাকে? আমরা বলেছিলাম অলিক সম্পদকে কি কি নামে ডাকে? অবাস্তব সম্পদ। অবাস্তব সম্পদ এটাকে আর কি নামে ডাকা হয়? অসমন্বিত ব্যয়। কি নামে ডাকা হয়? অসমন্বিত ব্যয়। আর কি নামে ডাকা হয় ভাইয়া? আরেকটা নাম আছে এটার সুন্দর, সেটাকে আমরা বলি ভুয়া সম্পদ। আমাদের দেশের জনগণ যে শব্দটা বেশি ইউজ করে। এই অলিক সম্পদের 4টা নাম, অলিক সম্পদের 4টা নাম: অলিক সম্পদ, অবাস্তব সম্পদ, অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। এই জিনিসগুলা কি আমরা একটু দেখি। এই জিনিসগুলা হচ্ছে আমাদের খুবই কমন। এই সম্পদগুলা কি? এই সম্পদগুলা হচ্ছে, আমরা একটু মাথায় রাখবো, লিখে রাখি। প্রাথমিক খরচ কি? প্রাথমিক খরচ বা প্রাথমিক খরচাবলী। প্রাথমিক খরচাবলী, ওকে। শেয়ার অবহার, শেয়ার অবহার বা বাট্টা আমরা প্রথমে আলোচনা করেছি, শেয়ার অবহার বা বাট্টা। তারপর হচ্ছে অবলেখকের কমিশন, শেয়ার অবলেখকের কমিশন। শেয়ার ইস্যুর অঙ্কে আমরা এগুলাই পাবো, অবলেখকের কমিশন। এরপরে আরো কিছু জিনিস আছে, যেমন এই প্রাথমিক খরচের মধ্যে কিন্তু আমরা ব্যাংক চার্জ টার্জ সব পাবো। যেমন এখানে ব্যাংক চার্জ আছে, ব্যাংক চার্জ, আইন খরচ, উপদেষ্টার ফি, আইন খরচ, দলিল পত্রের খরচ, উপদেষ্টার ফি, এই সব কিছু মিলেই আমরা প্রাথমিক খরচ ধরে নেব। বা
আমাদের লাইসেন্স খরচ, নিবন্ধন খরচ সব কিছুকে আমরা একসাথে বলবো অলিক সম্পদ। তাহলে অলিক সম্পদ বা অবাস্তব সম্পদ বা অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ জিনিসগুলা কি আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। সবাই ক্লিয়ার কিনা? অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদটা সবাই ক্লিয়ার? এই সম্পদগুলা দেখলে আমরা চিনব তো। ফয়সাল শেখ হাই, আপনাকেও হাই, কেমন আছেন? আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলি, একটু জানাই সবাই ক্লিয়ার কিনা। আমরা ক্লাসটা শেষ করব খুব দ্রুত, সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব এই বিষয়টা একটু দেখেন ক্লিয়ার কিনা। আপনারা যা ভালো মনে করেন দেখেন ক্লিয়ার না ক্লিয়ার না। অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ কি কি? প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার বাট্টা, শেয়ার অবলেখকের কমিশন, এরপরে ব্যাংক চার্জ, দলিলপত্রের খরচ, আইন খরচ, উপদেষ্টার ফি, হ্যাঁ এই জাতীয় যা আসবে সবই আমাদের অসমন্বিত ব্যয়। সবাই ক্লিয়ার? এইগুলো আপনাদের নোট লাগবে। এই জিনিসগুলোকে আমরা অনেক নামে ডাকি, সেই নামগুলো আমরা দিয়ে দিয়েছি, একটা অ্যাসেস দিয়ে রাখেন, অনেক কাজে লাগবে। ওকে, তো আমরা এখন এই অঙ্কে চলে যাই। এই অঙ্কে কি বলা আছে? এই অঙ্কে দেখেন আমাকে বলছে আমার কি সম্পদের পরিমাণ জানতে, আমার অলিক সম্পদের পরিমাণ জানতে। তো অলিক সম্পদ কি আমরা তো এতক্ষণ দেখলাম, এখন এই অঙ্কে আসো আমরা অলিক সম্পদ খুঁজে বের করি কে কে আছে। দেখো আমরা আগের অঙ্কটার আদলে কিন্তু এই অঙ্কটা নিয়েছি। এখানে আমাদের অনুমোদিত মূলধন হচ্ছে 50 লাখ আর শেয়ারের প্রতি মূল্য 10 টাকা। তার মানে আমার অনুমোদিত মূলধন কত, আমার অনুমোদিত শেয়ার কত? আমার অনুমোদিত শেয়ার হচ্ছে ভাইয়া এই 50 লাখকে তুমি যদি 50 লক্ষকে যদি তুমি 10 দিয়ে ভাগ করো 5 লাখ আসবে। তাহলে অনুমোদিত শেয়ার কত লক্ষ? 5 লক্ষ। এখান থেকে আমি কত পার্সেন্ট ইস্যু করেছি? 80% ইস্যু করেছি। তাহলে আমার ইস্যুকৃত শেয়ার কত? ইস্যুকৃত শেয়ার হচ্ছে ইস্যুকৃত শেয়ার এই 5 লাখের 80%। তো 5 লক্ষ শেয়ারের 80% কত হবে আমরা জানি, এর আগে আমরা সলভ করেছি 4 লক্ষ শেয়ার। এখন কোম্পানি কি বলেছে? কোম্পানি বলছে এখানে কোনো কিছু না, 3,80,000 শেয়ারের আবেদন পেয়েছে। মানে আমি যত শেয়ার মার্কেটে ছেড়েছি তত শেয়ারের আবেদন পাই নাই, কম পেয়েছি। সো কম পেলে আর কিছু করার নাই। তাহলে আমরা এখানে যেহেতু অন্য কিছু নাই, আমরা 3,80,000 শেয়ারের আবেদন পেয়েছি। এই 3,80,000 শেয়ার খেয়াল করবা, 3,80,000 শেয়ার কত টাকা করে আমরা মার্কেট থেকে নেব? বলছে 10% অবহারে। মানে আমার শেয়ারের দাম ছিল কত? শেয়ারের অ্যাকচুয়াল দাম ছিল 10 টাকা, এটা 10% কমে আমরা বিক্রি করেছি। মানে এই 10 টাকা 10% কত টাকা? 1 টাকা। তার মানে 1 টাকায় যদি আমি কম বিক্রি করি আমার 1 টাকাই হচ্ছে অবহার। কথা কি বোঝা গেছে? তাহলে এখন আমি এই 3,38,000 টাকা কয় টাকা করে নিয়েছি? 9 টাকা করে নিয়েছি 3,38,000 শেয়ারের টাকা, আর 1 টাকা করে নেই। তার মানে আমার অবহার কত? এই 3,80,000 শেয়ার কত টাকা করে অবহার হবে ভাইয়া? 1 টাকা করে অবহার হবে। আমরা কি বুঝতে পেরেছি? আর অলিক সম্পদ মানেই এখানে অবহার। তোমাকে বের করতে বলছে অলিক সম্পদ। সো এখানে অবহার ছাড়া অন্য কোনো অলিক সম্পদ নাই, কারণ শেয়ার অবহার হচ্ছে একটা অলিক সম্পদ। সো এখানে 3,80,000 টাকা 1 টাকা দিয়ে গুণ করলে সেটাই হবে আমার অলিক সম্পদ। অর্থাৎ যেই লাউ সেই কদু, এটাই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা জাস্ট তোমাদেরকে অঙ্কের ধাপে ধাপে দেখিয়েছি, কিন্তু যদি শর্ট টেকনিকে তুমি করতে যাও তাহলে এত কিছুর দরকার নাই। তুমি চিন্তা করবা যে আমি টোটাল বিলি করেছি কত? 3,80,000 শেয়ার, আর অবহার কত? 10 টাকার 10%। এই যে 10 টাকার 10% মানে হচ্ছে 10 টাকার 10%। অবহার অধিহার সবসময় মেইন টাকার উপর হবে, মেইন টাকার উপর হবে। তাহলে 10 টাকার 10% ভাইয়া 1 টাকা। সো এটাকে 1 টাকা দিয়ে গুণ করলে আমার সেটাই হবে অবহার, আর অবহার মানেই হচ্ছে অলিক সম্পদ। আমরা বুঝতে পেরেছি আশা করি। এবার সর্বশেষ না আরও আছে। দেখো এই প্রশ্নটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে অনেক লিমিটেডের অনুমোদিত মূলধন 5 লক্ষ, যা এত টাকা শেয়ারে বিভক্ত। আমরা দেখেছি একই প্রশ্ন, এর 80% শেয়ার 10% অবহারে ইস্যু করেছে, কোম্পানি এত শেয়ারের আবেদন পায়। এখন বলছে কোম্পানির ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? ভাইয়া কোম্পানির ইস্যুকৃত শেয়ারের সংখ্যাকে আমরা জানি না, আমরা তো অলরেডি বের করেছি, ওই অঙ্কে বের করেছি। এখানে আমরা শেয়ার সংখ্যা বের করব কত? 50,000।
সরি 5 লক্ষ শেয়ার হবে। এখানে কত শেয়ার হবে ভাইয়া? 5 লক্ষ শেয়ার হবে। কিভাবে 5 লক্ষ শেয়ার হবে? কারণ আমার 50 লক্ষ টাকাকে আমরা কি করেছি, আমরা 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে আমার অনুমোদিত শেয়ার আসবে 5 লাখ। এই 5 লাখের কত পার্সেন্ট আমি ইস্যু করেছি? 80% ইস্যু করেছি। সো 80% 4 লাখ শেয়ার, এটা হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ার। সো ইস্যুকৃত শেয়ারের সংখ্যা আমরা পেয়েছি কত? 4 লক্ষ। এরপরে বলছে শেয়ার অবহারের পরিমাণ। সো শেয়ার অবহারের পরিমাণ, যেহেতু আমি আবেদন এখানে কম পেয়েছি 3,80,000, সো 3,80,000 শেয়ার ইন্টু অবহার কত টাকা হবে? ওই যে 10 টাকার 10% 1 টাকা, তার মানে অবহার হবে 3,80,000। বোঝা গেছে? এখন যদি বলে কোম্পানির আদায়কৃত মূলধন কত হবে, আদায়কৃত মূলধনও একই রকম হবে। আদায়কৃত মূলধন এই 3,80,000 শেয়ারের উপর কত টাকা? 10 টাকা করে 38 লক্ষ টাকা হবে। আমরা ক্লিয়ার? সব কিছু ক্লিয়ার, সব কিছু দেখো পানির মতো হয়ে যায়। ক্লিয়ার অবলিক ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ বলার জন্য, বোঝার জন্য ধন্যবাদ। তোমরা যারা ক্লাসটা করেছো তারা অলরেডি অবশ্য বুঝতে পেরেছো যে কত সহজে আমরা শেয়ার ইস্যুর সকল ম্যাথ সমাধান করতে পারি। দেখো এই বিষয়টা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। এই অঙ্কটার দিকে একটু তাকাও, এই অঙ্কটার দিকে তাকাও, দেখবার ভালো লাগবে। দেখো বলছে অ্যাপেক্স লিমিটেড এর প্রতিটি 10 টাকা দরে 5 লক্ষ শেয়ারে হতে 4 লক্ষ শেয়ার প্রতিটি 10% অবহারে ইস্যু করে। কোম্পানি মোট 4,25,000 শেয়ারের আবেদন পাওয়া যায়, হ্যাঁ, বা পায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বন্টন করে। এখন খেয়াল করা বলছে অতিরিক্ত অর্থের পরিমাণ কত? অতিরিক্ত অর্থের পরিমাণ ভাইয়া এই জাতীয় অঙ্কে যদি আমরা করি, আমরা এখানে ব্যাংক জমার ব্যালেন্সটাও একটু দেখাবো তোমাদেরকে। খেয়াল করো কিভাবে দেখাবো, কারণ এই অঙ্কটা তোমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক তোমাদের আসতে পারে। আমরা একটু রেসপন্স করব এই অঙ্কটা করানোর জন্য, কারণ এই অঙ্কটাতে আমাদের অনেক কিছু জানার আছে। দেখো আমরা আগেই বলেছি কোম্পানির শেয়ার হচ্ছে 5 লক্ষ, শেয়ার প্রতি দাম হচ্ছে 10 টাকা, আর অবহার 10%। তার মানে এই 10 টাকার 10% অবহার, আমরা সবসময় জানি টাকার উপর অবহার অধিকার হয়, অবহার 1 টাকা। তার মানে কোম্পানি বিক্রি করবে মূলত শেয়ারটা 1 টাকা কমে। তার মানে কত টাকায় বিক্রি করবে? 9 টাকা। এতটুকু তো আমরা সবাই জানি, কোম্পানি শেয়ারটা 10 টাকা বিক্রি করবে না, 1 টাকা অবহার, তার মানে কোম্পানি বিক্রি করবে 9 টাকায়। এতটুকু আমরা সবাই জানি। তো সবাই জানলে এবার আমরা কি করব? সবাই জানলে আমরা সে অনুসারে কাজ করব। দেখো কোম্পানি কত শেয়ার ইস্যু করেছে? 5 লক্ষ শেয়ার হতে 4 লক্ষ শেয়ার ইস্যু করছে, কিন্তু কোম্পানি আবেদন পেয়েছে 4,25,000। এখন খেয়াল করো, তুমি ইস্যু করেছ 4 লাখ, মার্কেটে ছেড়েছ 4 লাখ, আবেদন পেয়েছো 4,25,000। এখন তুমি যখন ছেড়েছ এই 4 লাখ শেয়ার ইস্যু করেছো, খেয়াল করো ইস্যুকৃত শেয়ার, আমি জাস্ট দেখাই তোমাদের। ইস্যুকৃত শেয়ার কত ভাইয়া? 4 লক্ষ। এই 4 লক্ষ শেয়ার সে কত টাকা ইস্যু করেছে? সে কি 10 টাকা ইস্যু করেছে? না, 10% অবহার আছে। তার মানে এই 10 টাকার, আমি আগে দেখিয়েছি 10 টাকার 10%, 10 টাকার 10% মানে 1 টাকায়। দ্যাট মিনস সে 10 টাকা থেকে 1 টাকা কমে ইস্যু করেছে। দ্যাট মিনস 9 টাকায় বিক্রি করবে সে শেয়ারগুলা। অর্থাৎ ইস্যুকৃত শেয়ার 4 লক্ষ শেয়ার সে 9 টাকায় বিক্রি জনগণের কাছে। কিন্তু আবেদন সে পেয়েছে কত? আবেদন পেয়েছে ভাইয়া, খেয়াল করবা, আবেদন পায় হচ্ছে মূলত 4,25,000। খুবই সহজ। তারপর আমি একটু ভেঙে দেখাচ্ছি। 4,25,000 কয় টাকা করে আবেদন? জনগণ 9 টাকা করেই কিনবে যেহেতু। তার মানে বেশি আবেদন পেয়েছি আমরা কত টাকা, কত শেয়ারের? 25,000 শেয়ারের। কত টাকা করে আবেদন পেয়েছি? 9 টাকা। এটাই হচ্ছে অতিরিক্ত। এই টাকাটা আমরা ফেরত দিয়ে দিব। তাহলে অতিরিক্ত শেয়ারের টাকা কত হবে? 1,25,000। 1,25,000। সবাই বুঝছেন কিনা? অতিরিক্ত। বুঝলাম না লাইভে আপনাদের রেসপন্স কেমন। আপনারা লাইভে রেসপন্স করবেন, ওকে, তাহলে আমরা ক্লাসটা আরো বেশি সুন্দর করে এনজয় করতে পারবো। আপনারা ক্লাস কেমন লাগলো? ক্লাস কি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা? একটু জানান তো, সত্যি জানান তো ভাই।
রাগ করেন না। হ্যাঁ, ক্লাসে কোনো প্রবলেম ছিল বলেন তো? ক্লাসে কোনো প্রবলেম ছিল? সবাই একটু জানান তো, ক্লাসে কোনো সমস্যা ছিল কিনা, আপনারা ক্লিয়ার কিনা? তাহলে অতিরিক্ত আবেদনের টাকা জাস্ট আমরা মুখে মুখে করে ফেললাম। দেখো এবার অঙ্কটাকে আমি অন্যভাবে দেখাই। যদি এখানে তোমাকে বলতো ব্যাংক জমার পরিমাণ, প্রশ্ন বলেছে কি ব্যাংক জমার পরিমাণ কত, ব্যাংক জমা, তাহলে ব্যাংক জমা হচ্ছে আমরা কিভাবে দেখাবো? আমরা চিন্তা করব, আমি আবেদন পেয়েছি কত শেয়ারের, 4,25,000 শেয়ারের। আবেদনে নিয়েছি কত টাকা করে, 9 টাকা করে। তাহলে 4,25,000কে 9 দিয়ে গুণ করলে কত হবে বলো? 4,25,000কে 9 দিয়ে গুণ করবা। আবার আমরা অতিরিক্ত আবেদনের টাকাটা ফেরত দিয়ে দেব। তাহলে আমার ব্যাংকে মূলত কত শেয়ারের টাকা যাবে বলো তো? আমার ব্যাংকে কি 4,25,000 শেয়ারের টাকা যাবে না 4 লক্ষ শেয়ারের টাকা যাবে? একটু বলো। তাহলে আমার ব্যাংকে তো আর 4,25,000 শেয়ারের টাকা যাবে না, কারণ এখান থেকে 25,000 শেয়ারের অতিরিক্ত টাকা আমি আবার 9 টাকা করে কি করে দিব, ফেরত দিয়ে দিব। সো ব্যাংকে আমার 4,25,000 শেয়ারের টাকা যাবে না, ব্যাংকে আমার যাবে 4 লক্ষ শেয়ারের টাকা। সো 4 লক্ষ শেয়ার কত টাকা করে যাবে, যত টাকা করে আমি নেব, 9 টাকা করে। তার মানে কত, 4 লক্ষ শেয়ার 9 টাকা করে যদি আমি গুণ করে দিই, তাহলে 4 নং 36 লক্ষ। এই 36 লক্ষ হবে ব্যাংক জমা। কে কে বুঝেছেন? এই 36 লক্ষ হবে ব্যাংক জমা। সবাই বুঝছেন কিনা? $2,25,000 কেন হয়? আমাদের অতিরিক্ত শেয়ার হচ্ছে কত, মাত্র 25,000, কারণ কোম্পানি 4 লাখ শেয়ার ইস্যু করেছে। তো 25,000কে তুমি 9 দিয়ে গুণ করো না, 2,25,000 তো হবে। 25,000 শেয়ার গুণ 9, তাহলে 2,25,000 এখানে অপশনে নাই, এটা ভুলে 1 আসছে, এখানে 2 হবে, 2,25,000ই হবে। ওকে, অপশানে ভুল ছিল আর কি, লেখার সময় ভুল হয়ে গেছে, অন্য কিছু না। ব্যাংক জমার পরিমাণ 38,25,000 টাকা কেন বলছো ভাইয়া? আমি একটু বলি, তোমরা যারা একটু কনফিউশনে আছে আমি এটাকে ক্লিয়ার করে দিই। আমি একটু দেখাই। ধরো তুমি 4,25,000কে 9 দিয়ে গুণ করছো, আমি বুঝতে পেরেছি। তাহলে এখানে 38 লক্ষ কত হয়, 38,25,000। আমি মুছে ফেললে ক্লিয়ার হবে। দেখো আমরা আবেদন পেয়েছি 4,25,000 শেয়ারের টাকা 9 টাকা করে, তাহলে কত হয়, 38,25,000, 38,25,000। খেয়াল করো, কিন্তু আমি অ্যাকচুয়ালি অতিরিক্ত কত পেয়েছি আবেদনে, অতিরিক্ত আবেদনে পেয়েছি 25,000 টাকা, শেয়ারের টাকা বেশি পেয়েছি। তাহলে আমি প্রথম যখন আবেদন করলাম তখন ব্যাংক জমা ডেবিট করলাম এত টাকায়, কিন্তু যখন ফেরত দিয়ে দিব 25,000 শেয়ারের টাকা, এই 25,000 শেয়ারের টাকা আমি আবার 9 টাকা করে ফেরত দিয়ে দিব। ওকে, তাহলে 9 টাকা করে ফেরত দিব কত, 2,25,000। তো 2,25,000 মাইনাস করে দাও এখান থেকে, যখন ফেরত দিয়ে দিবা এই 2 লক্ষ, ব্যাংক কি হয়ে যাবে তখন, ব্যাংক তখন ক্রেডিট হয়ে যাবে, ব্যাংক তখন ক্রেডিট হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে। ওকে, মাইনাস, যেহেতু মাইনাস হয়ে যাবে তাহলে এখান থেকে এখন আমরা মাইনাস করি, 38,25,000 থেকে 2,25,000 গেলে থাকে 36 লক্ষ। সো এইভাবে না করে আমি সহজ ভাষা করে দিতে পারি যে আমার টোটাল ব্যাংক জমা কত হবে। আমি 4 লাখ শেয়ার বিলি করেছি, 4 লাখ শেয়ার কত টাকা করে বিলি করেছি, 9 লাখ টাকা করে, এটাই আমার ব্যাংকে যাবে। অতিরিক্ত টাকা তো আমি রাখতে পারবো না, তাহলে 4 লক্ষ, এই যে এখান থেকে 4,25,000 থেকে 25 মাইনাস করো, 4 লক্ষ শেয়ারই হবে, 9 টাকা করে 36 লাখ। আমরা কি বুঝতে পেরেছি বলেন তো? যখন তুমি আবেদন পেয়েছো তখন 38,25,000 হবে, ব্যাংক ডেবিট, আবেদন ক্রেডিট। আবার যখন অতিরিক্ত টাকা ফেরত দিবা, 2,25,000 টাকা আবার ফেরত দিয়ে দিবা না, ওই যে ফেরতকৃত অর্থের পরিমাণ, এই যে প্রথমে আমরা পেয়েছি যেটা ফেরতকৃত অর্থের পরিমাণ, যখন অতিরিক্ত টাকা কত, ফেরতকৃত অর্থের পরিমাণ কত এসেছে, 2,25,000, এটা যখন ফেরত দিয়ে দিবে তখন তোমার ব্যাংক জমা আসবে কত, ওই 38,25,000 থেকে 2,25,000 মাইনাস হয়ে যাবে, 36 লক্ষ টাকাই আসবে। এটাই তোমার ব্যাংক জমার উদ্বৃত্ত, যেটাকে আমরা চলতি সম্পদে দেখাবো।
স্যার পিডিএফটা টেলিগ্রামে গ্রুপে দিয়ে। আজকের ক্লাসটা আমরা যতটুকু করেছি, আমরা শেয়ার ইস্যু সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের সমস্যা আছে, আমি সব ধরনের সমস্যা তোমাদের সাথে আলোচনা করলাম। খেয়াল করো, এখন তোমাদের কি কারো কোনো প্রবলেম বা কারো কোনো সমস্যা রয়ে গেছে এই আলোচনার পরও কি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে? তোমরা কি বলো, কারো কোনো সমস্যা কি আছে? আমার মনে হয় আজকের ক্লাসের পর তোমাদের আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। সি ইউনিটের ক্লাস কি ম্যারাথন হবে না? অবশ্যই ম্যারাথন ক্লাস হবে। আর আজকে লাস্ট মুহূর্তে তোমরা অবশ্যই জানাও ক্লাস কেমন লাগলো। আমার ক্লাস এর আগে করেছো কিনা, আজকে যারা পাস্ট করেছো তাদের কাছে ক্লাসটা কেমন লাগলো, সর্বোপরি ক্লাসটা তোমরা বুঝেছো কিনা, তোমরা মোটামুটি এইচএসসির স্টুডেন্ট যারা আছো 26 বা 25-এর, তাদের কাছে স্পেশালি কেমন লাগলো অবশ্যই জানাবা। অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লং টাইম একটা ক্লাস ছিল, প্রায় 1.5 ঘন্টার একটা ক্লাস, সবাই থাকার জন্য। তোমরা একটু আমাকে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগলো, কি অবস্থা ছিল। স্যার পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে, ইনশাল্লাহ। এটা আবার কোন গ্রুপ? টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আমাদের এইচএসসির স্টুডেন্ট যারা আছে তারা অ্যাড হয়ে আছে। সবাইকে ধন্যবাদ। তোমরা যারা ক্লাস করেছো একটা করে মন্তব্য লিখে যাও আমার সম্বন্ধে, ক্লাস কেমন লাগলো। ওকে, অসংখ্য ধন্যবাদ মারুফ হাসান। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো লাগছে, রেগুলারলি ক্লাস চাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এইচএসসি 26-এর কোর্স কি ফাইন্যান্স পড়ানো হবে? হ্যাঁ অবশ্যই, এইচএসসি 26-এর কোর্সে তোমাদের ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সব পড়ানো হবে এবং ফুল সিলেবাসে পড়ানো হবে, কথা বুঝছো? সো অবশ্যই অবশ্যই জানাবা। আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাইয়া, রেগুলারলি ক্লাস চাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তাসমিয়া, এর আরা, হিমো, মারুফ হোসাইন, বাকি যারা আছে, আর কারো ভালো লাগে নাই? মেহেদি হাসান অসাধারণ, সাইদ বিন আহমেদ আলহামদুলিল্লাহ। তোমরা যারা ক্লাসটা করো নাই অবশ্যই করে নিবা, কারণ এই ক্লাসটা তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আমি সবাইকে রিকোয়েস্ট করব সবার জায়গা থেকে সবাই যাতে ক্লাসটা এনজয় করতে পারো, সেই আঙ্গিকে আমি ক্লাসটা নিয়েছি। এটা একেবারে বেসিক একটা ক্লাস ছিল, তোমাদের ধারণাটা ক্লিয়ার করার জন্য এই ক্লাসটা নিয়েছি, যাতে করে যাদের ম্যাথ সলভ করতে গিয়ে প্রবলেম হয় তারা যাতে খুব ইজিলি সলভ করতে পারে, অথবা যারা ম্যাথ নিয়ে বেশি চিন্তায় পড়ে তাদের জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে লাইভে শেষ পর্যন্ত থাকার জন্য, যারা ছিল সবাইকে ধন্যবাদ। ভালো থাকবা ইনশাল্লাহ। আবারও যদি সুযোগ পাও, তোমরা যদি চাও আমাকে, অবশ্যই আসবো তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।